আচ্ছা, ভারতবর্ষে তো পেডিয়াট্রিক সার্জনের সংখ্যা খুব কম। অল ওভার ইন্ডিয়ায় 2200 আছেন। কি কি সার্জারি আপনারা জেনারেলি পারফর্ম করে থাকেন এই বাচ্চাদের? একদম মাথা থেকে পা অবধি। সবচেয়ে কম বয়সের বাচ্চার সার্জারি আপনারা কখন করেন? 1 ঘন্টার মধ্যেও অপারেশন করতে হয়। 1 ঘন্টার মধ্যে? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাচ্চাদের লিভার, বাচ্চাদের কিডনি কিরকম সাইজের হয়? আমরা যদি 50 কেজি অ্যাডাল্টে ধরি, 1.5 কেজি হচ্ছে যে লিভারের ওজন। আচ্ছা, এরকম কখনো হয়েছে কোনো বাচ্চাকে সার্জারি করাবেন কি ধরতেই পারছেন না, মুরগি ধরার মতন হয়েছে? এমনকি আমরা দেখতে যাওয়ার সময় মুখে ইউরিন করে দিয়েছিল। মুখে? কেমন খেতে? আমি এর আগে নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষে এরকম কোনো প্রোগ্রাম দেখিনি। একটা বাচ্চা জন্মানোর পরে এই যে আপনারা ওই ঠ্যাং তুলে পেছনে চাটি মারেন, তখন আপনারা চেক করে নেন না কেন? যতক্ষণ না হচ্ছে বাচ্চা কাঁদছে ততক্ষণ ডাক্তারবাবু কাঁদছে, বাচ্চা কাঁদবে তখন ডাক্তারবাবু হাসবে। বাচ্চাদের গল ব্লাডারের সমস্যা এখন প্রচুর দেখা যাচ্ছে। যেসব বাচ্চারা প্রথম থেকে মাতৃদুগ্ধ পাচ্ছে না, ফর্মুলা ফেড খাবার দুধ নিচ্ছে, তাদের ক্ষেত্রে গলস্টোন বেশি হচ্ছে। কোনো কিছুই 100% সাকসেসফুল হয় না, অপারেশনও 100% সাকসেসফুল হয় না। কোনো মৃত্যুই হচ্ছে গিয়ে স্বাভাবিক না, সেটা দুর্ভাগ্যজনক, এটা সবাইকে বুঝতে হবে। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ইনজেকশন পডকাস্টের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এবং আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন বাচ্চাদের সার্জন, পেডিয়াট্রিক সার্জন ডক্টর সুজয় পাল। এবং শুধু এটাই ওনার পরিচয় নয়, উনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর, এসএসকেএম হসপিটালে উনি অ্যাটাচড ইন পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট, এক্সিকিউটিভ মেম্বার অফ ইন্ডিয়ান পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক। ভালো করে বলো। IAPS। এবার এটা মানে ওনার পরিচয় অনেকটা বড়, তো বুঝতেই পারছেন। না বললেও হবে। না আমরা লিখে দেবো। না আমরা মুখস্থ করছি। হ্যাঁ বলো কি? আরে বলো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জনস। আমি লিখে দিই না। দাদা উনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জন তারও মেম্বার, ঠিক? এক্সিকিউটিভ মেম্বার। হয়নি ভালো করে বলো। আচ্ছা, আপনি আমায় বলতে দিন, আমি বলে দিই। হ্যাঁ বলুন। না তুমি না বলুন তো আমি হোস্টকে বলুন না, হোস্টকে বলতে হবে না, বলুন না। কি আমি বলে দেব? বলুন না। আচ্ছা বলে দিন তো। আচ্ছা, along with associate professor in pediatric surgery at SSKM Hospital, I am also acting as honorary secretary of Pediatric Surgery Association West Bengal, as well as the EC member of the Indian Association of Pediatric Surgeons, reviewer of the Indian Association of Pediatric Surgeons টেক্সটবুক। আপনারও সমস্যা হচ্ছে তাহলে। এবার ডাক্তারবাবুর সাথে কথা বলা যাক। ডাক্তারবাবুর পরিচয়টা আমরা পেয়ে গেছি। তো নমস্কার ডাক্তারবাবু। নমস্কার টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। তো ডাক্তারবাবু, মানে বাচ্চাদের সার্জন মানে আপনি কি ওই বাঁদরের বাচ্চা লেজ কেটে মানুষের বাচ্চা বানায়? না, সেটা ঠিক নয়। এমনিতেই হচ্ছে গিয়ে মিসকমিউনিকেশন বা অ্যাওয়ারনেসটা একটু কম আছে পিডিয়াট্রিক সার্জন বা শিশু শল্য চিকিৎসক সম্বন্ধে। কারা শিশু শল্য চিকিৎসক? প্রথমত হচ্ছে গিয়ে শল্য চিকিৎসক, মানে শল্য চিকিৎসক হতে গেলে একটা MS ডিগ্রি থাকতে হয় জেনারেল সার্জারিতে, ঠিক আছে? তারপরে তাদেরকে আরেকটা ডিগ্রি সুপার স্পেশালিটি MCH ডিগ্রি করতে হয় বাচ্চাদের সার্জারির উপর 3 বছর, তাহলে সে পেডিয়াট্রিক সার্জন ফুল ফর্মে হয়। তো তারা ডিল করে মেইনলি 0 to 12 ইয়ার্স এবং এখন হচ্ছে 0 to 18 ইয়ার্স অবধি হচ্ছে গিয়ে এনি কনজেনিটাল ডিফর্মিটি, এনি হচ্ছে আফটার বার্থ যেসব সমস্যাগুলো হয় বাচ্চাদের, সেই সমস্যাগুলোকে ডিল করে এই পেডিয়াট্রিক সার্জনরাই। আচ্ছা, ভারতবর্ষে তো পেডিয়াট্রিক সার্জনের সংখ্যা খুব কম। কোথায় পেডিয়াট্রিক সার্জারি এই MCH করানো হয়? আচ্ছা, আমি একটুখানি হিস্ট্রি বা ইনসিডেন্স বা কীরকম আমাদের হচ্ছে লোড পেডিয়াট্রিক পপুলেশন সেটা জানা দরকার। ওভারঅল অ্যারাউন্ড 40% অফ টোটাল পপুলেশন, মানে 100 জনের মধ্যে 40 জন হচ্ছে পেডিয়াট্রিক পপুলেশন, মানে 0 থেকে 18 বছর বয়স অবধি। তার মধ্যে আবার মানে এই লোডটা কিন্তু অলমোস্ট 50 কোটির মতো, মানে 50 কোটি বাচ্চা হচ্ছে গিয়ে আছে 0 থেকে 18 বছর। ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায় যে সারা পৃথিবীতে যত বাচ্চা আছে তার প্রায় 20% ইন্ডিয়াতেই আছে। এদের 10% হচ্ছে গিয়ে সার্জারি দরকার, কোনো না কোনো সময় কনজেনিটাল ডিফর্মিটি হোক বা এট্রোজেনিক গল ব্লাডার স্টোন বা অ্যাপেন্ডিসাইটিস, বিভিন্ন অন্য সমস্যার জন্য তাদের অপারেশন দরকার হয়। তো সেই পরিমাণটাও কিন্তু কম না বা সংখ্যাটাও কম না,
নিয়ার অ্যাবাউট 5 কোটি। এই 5 কোটি বাচ্চাদের চিকিৎসা কারা করেন? করা উচিত পেডিয়াট্রিক সার্জনদেরই, যাদের আলাদা ট্রেনিং আছে বাচ্চাদের সার্জারির। কিন্তু হচ্ছে আমাদের পেডিয়াট্রিক সার্জন ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত মাত্র 112 জন আছে, তার মধ্যে অ্যাক্টিভলি অ্যারাউন্ড 60 to 65 করেন, এবং অল ওভার ইন্ডিয়ায় 2200 আছেন ডেডিকেটেড পেডিয়াট্রিক সার্জন আছেন। তার মানে 5 কোটি বাচ্চার যদি পেডিয়াট্রিক সার্জারি প্রয়োজন হয় তাহলে এরাই করবে। ওয়েস্ট বেঙ্গলে এই 65 পেডিয়াট্রিক সার্জন, এবং অল ওভার ইন্ডিয়ায় প্রায় 2200 বা 2250 মতো হচ্ছে পেডিয়াট্রিক সার্জন, এরাই করবে। কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। বেশিরভাগ পেডিয়াট্রিক সার্জন মফস্বল বা হচ্ছে গিয়ে শহরকেন্দ্রিক জায়গাগুলোতেই থাকে। ডিস্ট্রিক্ট লেভেলে সে অর্থে পেডিয়াট্রিক সার্জন যেতে পারে না, কারণ পেডিয়াট্রিক সার্জারি একটা নেগেটিভ দিক আছে যেটা নিয়ে বাবা মা খুব কনসার্ন অ্যাবাউট, হচ্ছে গিয়ে তার সার্জারি হলে জেনারেল অ্যানেস্থেশিয়া লাগবে, মানে ইনফ্রাস্ট্রাকচার। যেরকম পেডিয়াট্রিক সার্জারি ইম্পর্টেন্ট, সেরকম পেডিয়াট্রিক অ্যানাস্থেশিয়া, সেটার কি কোনো স্পেশালাইজেশন হয়? অর্থাৎ একটা বাচ্চাকে তো আপনাকে যাই হোক অজ্ঞান করতে হবে, এবং কতটা ডোজেজ লাগবে, এবং বাচ্চারা যেহেতু প্রচণ্ড ভালনারেবল, আমরা জানি অ্যানাস্থেশিয়ার অন্য সাইডটাও, তো সেইটার কি স্পেশালাইজেশন হয়? একদমই হয়। পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়ার হচ্ছে ডিগ্রিও যেমন হয়, ফেলোশিপও হয়। তবে যারা হচ্ছে গিয়ে শুধু পেডিয়াট্রিক সার্জারি দিয়ে দীর্ঘদিন হচ্ছে অ্যানেস্থেশিয়া দিয়ে আসছেন, এক্সপিরিয়েন্স ভিত্তিতেও হচ্ছে গিয়ে তারা দিয়ে থাকে। শুধু ডাক্তার হলেই তো হবে না, মেডিসিন, তার যা ইনফ্রাস্ট্রাকচার মানে ভেন্টিলেশন বা অন্য আনুষঙ্গিক যন্ত্রপাতি, সেগুলোও দরকার। সেগুলো তো আমরা হচ্ছে গিয়ে কোনো মুর্শিদাবাদের গ্রামে পাবো না, সেগুলো আমরা কোনো রায়গঞ্জের গ্রামে গিয়ে পাবো না। তার মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতি করতে হবে। এই যে 2200 পেডিয়াট্রিক সার্জন আছে, 5 কোটি বাচ্চা যদি চিকিৎসা করতে, এই তাহলে গড় করলে কতজন হবে? মানে একজন পেডিয়াট্রিক সার্জনকে 1000-এর উপর হচ্ছে গিয়ে বাচ্চার অপারেশন করতে হবে, এবং তাদের হচ্ছে গিয়ে মাত্র হয়তো 10টা বা 12টা ইনস্টিটিউশনে, মানে ওয়েস্ট বেঙ্গলে হয়তো 10টা বা 12টা ইনস্টিটিউশনে এটা করা সম্ভব। কিন্তু সেটা কি রায়গঞ্জে করা সম্ভব? সেটা কি উত্তর দিনাজপুর, কোচবিহারে করা সম্ভব? অপারেশন হয়তো যেগুলো সুপারফিশিয়াল সেগুলো করা যায়, কিন্তু যেগুলো সত্যি সত্যি ডেলিকেট অপারেশন, সেখানে কিন্তু মানে পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া খুব ইম্পর্টেন্ট। সেখানে হচ্ছে গিয়ে আমাদের নাম্বার অপ্রতুল থাকার জন্য প্রত্যেক বছর প্রায় 10 জন বা 12 জনের মতো হচ্ছে পেডিয়াট্রিক সার্জন আসে পড়াশোনার জন্য, ঠিক আছে? কিন্তু হচ্ছে গিয়ে সেই নাম্বারটাও ঠিকমতো আসছে না লাস্ট 2-3 বছর বা 4-5 বছর থেকে। আচ্ছা, নিওনেটস মানে এই যে বাচ্চা জন্মালো 28 দিন 30 দিন বয়স, তো এই যে বাচ্চার সার্জারি আপনারা করেন, সবচেয়ে কম বয়সের বাচ্চার সার্জারি আপনারা কখন করেন? একদম হচ্ছে 1 ঘন্টার মধ্যেও অপারেশন করতে হয়। 1 ঘন্টার মধ্যে? 1 ঘন্টা থেকে 1 মাসের মধ্যে যে কোনো সময় অপারেশন লাগতে পারে, ঠিক আছে? নিওনেট অনেক সময় হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে, ট্র্যাকিওএসোফেজিয়াল ফিস্টুলা, অথবা আম্বিলিকাসের রিজিয়ান থেকে একটা আম্বিলিকাল হার্নিয়া হয়, ওমফ্যালোসিল বা গ্যাস্ট্রোসিল, যেখান থেকে ইন্টেস্টাইন বাইরে বেরিয়ে আসে। সেক্ষেত্রে তাকে অপারেশন প্রাইমারিলি তখন হচ্ছে ড্যামেজ কন্ট্রোল সার্জারি বলি আমরা, সেটা করি। আরেকটু বড় হলে তাদের ক্ষেত্রে বিভিন্ন অ্যাট্রেসিয়া আছে, ট্র্যাকিওএসোফেজিয়াল ফিস্টুলা বলে একটা রোগ আছে, এরকম বিভিন্ন আরও অনেক নিওনেটের সমস্যা। আমরা ওই রোগগুলোতে আসব। তো আরেকটা জিনিস জিজ্ঞেস করি, মায়ের পেটে বাচ্চা আছে সেই সময় কি সার্জারি করা যায়? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আজকালকার দিনে হচ্ছে অ্যানোমালি স্ক্যান উইচ ইজ ডান ইন বিটুইন দ্য 18 থেকে 22 সপ্তাহের মধ্যে একটা করা হয়, ঠিক আছে? অ্যানোমালি স্ক্যান সবাই করে এখন, হচ্ছে গ্রাম বাংলা থেকে শহর মফস্বল সব জায়গায় করা হয়। তো সেখানে বিভিন্ন সমস্যা, হার্টের সমস্যা হোক বা হচ্ছে ব্লাডারের নিচে ভালভের সমস্যা হোক, কনজেনিটাল কোনো ডিফেক্ট ডায়াগনোসিস করা যায় ঠিকঠাক জায়গায় যদি হচ্ছে রেডিওলজি করা যায়। তো এই রেডিওলজির করার ফলে পরে 2-3টে মানে ডিজিজ আছে যেগুলো হচ্ছে ফিটাল অবস্থাতে, মানে ফিটাস অবস্থাতেই হচ্ছে যে অপারেশন করা সম্ভব। তবে আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে সেই অর্থে ফিটাল সার্জারি এখনও হয় না। তবে আমাদেরই সিনিয়র কলিগ হচ্ছে গিয়ে কেরালায় অমৃতা ইনস্টিটিউট বলে আছে, সেখানে গত 20 বছর ধরে ফিটাল সার্জারি করছে, মোর দ্যান 20 ইয়ার্স। মানে পোস্টিউরেথাল ভাল্ভ থাকে একটা, মানে ইউরেথা, পেচ্ছাপ যেখান থেকে বের হয় ব্লাডার থেকে, সেখানে একটা ভাল্ভ থাকে, তার ফলে হচ্ছে গিয়ে পেচ্ছাপটা বেরোতে পারে না, তার ফলে কিডনির উপর চাপ পড়ে কিডনি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন সেইটাকে বাইপাস করে দিয়ে
ওই গর্ভাবস্থাতেই অপারেশন করে দেওয়া হয়, যাতে ভালভের এফেক্ট কিডনির উপর না পড়ে, কিডনিগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এইরকমই হচ্ছে ফিটাল সার্জারি করা সম্ভব, কিন্তু সেটা সবসময় রিস্ক, কারণ মা এবং শিশু দুজনেই রিস্ক থাকে। কারণ ওই অ্যামনিওটিক ফ্লুইড, মার পেটে যে জলটা থাকে সেটাকে রিপ্লেস করতে হয়, রিঙ্গাল ল্যাকটেট বা নর্মাল স্যালাইন দিয়ে রিপ্লেস করতে হয়, আর হেমারেজের চান্স বেশি থাকে। এইসব সমস্যাগুলো আছে, কিন্তু বাচ্চাকে বাঁচানোর জন্য অনেক সময় এটা করতে হয়, খুব রেয়ারে কিন্তু করা হয়। কি কি সার্জারি আপনারা জেনারেলি পারফর্ম করে থাকেন এই বাচ্চাদের? একদম মাথা থেকে পা অবধি মানে 1000টা অপারেশন আছে পেডিয়াট্রিক সার্জারি, যেগুলো অপারেশন হয়। সেটা নিউরো সার্জারি, আমি যদি স্পেসিফিক্যালি একটা জিনিস বলতে চাই, যে পেডিয়াট্রিক সার্জারি এমন একটা ডিসিপ্লিন, সুপার স্পেশালিটি, যেটা শুধুমাত্র একটা সিলেক্টিভ জায়গার উপর নির্দিষ্ট নয়। যেমন ইউরো সার্জারি কিডনি, ইউরেটার, ব্লাডার বা ইউরেথ্রা, এর মধ্যে মোটামুটি সীমাবদ্ধ। নিউরো সার্জারি ব্রেন, স্পাইনাল কর্ড, এর মধ্যে সীমাবদ্ধ। কার্ডিওথোরাসিক হার্ট এবং থোরাক্সের মধ্যে বা ভেসেলের মধ্যে সীমাবদ্ধ। বা প্লাস্টিক সার্জারি হচ্ছে গিয়ে অনেক কিছুই করে, কিন্তু লাইফ সেভিং খুব কমই ওদের অপারেশন, এমার্জেন্সি অপারেশন থাকে। কিন্তু পেডিয়াট্রিক সার্জারির মধ্যে নিউরো সার্জারি, তার মধ্যে হাইড্রোকেফালাস মানে মাথাটা ফুলে যাওয়া, সিএসএফটা বেরোতে পারছে না, সেটা একটা করে, এটা যেটা নিউরো সার্জারিও করতে পারে, সেটা পেডিয়াট্রিক সার্জনরাই মেইনলি করে। আরেকটা হচ্ছে কি নিচে স্পাইনাল কর্ডের নিচের অংশে বেনিনজেস, মানে যেটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটাকে আটকে রাখে, সেইটা বাইরে বেরিয়ে আসে, সেইটা সার্জারিও কিন্তু করে, মানে নিউরো সার্জারি করছে। এর সাথে জিআই সার্জারি মানে গ্যাস্ট্রো সার্জারি, সেখানের মধ্যে হচ্ছে গিয়ে স্টমাকের কিছু রোগ আছে, ডিওডেনামের কিছু রোগ আছে, জেজুনাম মানে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত, এদের রোগ আছে, সেই রোগগুলোরও হচ্ছে অপারেশন করে। এমনকি অনেক সময় জন্মগতভাবে আমাদের ভগবান সব কিছু শেষে ওনাকে মানতেই হয় আমাদের। আমরা ডাক্তার হলেও আমরা কখনো বলতে হয় না আমি ডাক্তার মানে আমি 200 বছর বাঁচবো বা আমার বাবা মাকে 150 বছর বাঁচিয়ে রাখবো, সেটা সম্ভব নয়। মানে প্রকৃতির নিয়মেই যেমন এসছি, যেতে হবেই। ডাক্তার কি করে? ডাক্তার অসময় তার মৃত্যুটাকে আটকানোর চেষ্টা করে। কোনো মৃত্যুই হচ্ছে গিয়ে স্বাভাবিক নয়, সেটা দুর্ভাগ্যজনক, এটা সবাইকে বুঝতে হবে। আসলে পৃথিবীতে যেতে হবে, কিন্তু যাতে অসময় না যায় এবং কষ্টটা তাকে কমানো যায়, সেটাই ফাংশন। কিন্তু বা চিকিৎসার গাফিলতিতে যাতে না মারা যায়। গাফিলতিটা হচ্ছে রিলেটিভ কথাবার্তা, ঠিক আছে? পেশেন্টের বাড়ির লোকের কাছে যেটা গাফিলতি অনেক সময় মনে হয়, কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে কেউ মানে আমার বাড়িতেও ঘটলে অনেক সময় মনে হয় যে এইটা করেনি দেখে হয়তো এটা হলো, আর একজন সাজেশন দিল এটা করা উচিত ছিল, কিন্তু সত্যি গাফিলতি হয়েছে কিনা সেটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ। না, আমি বলছি গাফিলতি ফ্রম বোথ দি এন্ড, মানে অনেক সময় পেশেন্ট পার্টিরও গাফিলতি থাকে। মানে আমি হয়তো এই পেশেন্টটাকে 12 ঘন্টা আগে একটা জায়গায় নিয়ে গেলে ঠিকঠাক ট্রিটমেন্ট হতো, আমি ততক্ষণ এক্সপেরিমেন্ট করে যাচ্ছি, আমি এটাই বলছিলাম, ওভার দ্য কাউন্টার ওষুধ এনে খাইয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি মানে এই ওষুধ নিয়ে খাইয়ে যাচ্ছি, বা এই যে বললাম জন্মগত ত্রুটি, মানে পায়খানার রাস্তাটা মাকে মানে বাচ্চাকে দেয়নি, মানে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বলি আমরা। সেই বাচ্চাটা জন্মগ্রহণ করলো রায়গঞ্জ বা কুচবিহারে। এবার রায়গঞ্জ বা কুচবিহার থেকে সেই বাচ্চাটা যখন রিসাসিটেট করে বা না করে এই কলকাতার বুকে আসছে, বা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এখন 2জন পেডিয়াট্রিক সার্জন আছে, সেখানে আসছে, সেখানে অনেক সময় ডিলে করে দেওয়া হয়, মানে ঠিকমতো দেখাই হয় না যে নিচে পায়খানা রাস্তাটা আছে কি না। কিছু কিছু জিনিস হচ্ছে জন্মের পরেই দেখতে হয়, তার মধ্যে একটা হচ্ছে কিন্তু পায়খানার রাস্তাটা আছে কি না, সেটা দেখতে দেরি হলে পেট ফুলে যাবে, এমনকি অনেক সময় পারফোরেশনও হয়ে যায়, সবুজ বমিয়া, অনেক কিছু সমস্যা হয়। তো এই ডিলেড প্রেজেন্টেশন যে কোনো রোগের ক্ষেত্রে, শুধু পেডিয়াট্রিক না, অ্যাডাল্টের ক্ষেত্রেও, মানে যদি ডিলে করে আনা হয় তাহলে তার হচ্ছে কনসিকুয়েন্স অনেক সময় খারাপ হয়। ডাক্তারবাবুরা চেষ্টা করেন, তা সত্ত্বেও খারাপ হয়। নেগলিজেন্স যে হয় না আমি বলবো না, নেগলিজেন্সও কিছু কিছু ক্ষেত্রে হয়। সেটা দেখতে হবে যে সত্যি আদৌ হচ্ছে গিয়ে ডাক্তারবাবুদের ফল্টে হচ্ছে, নাকি রোগীরও কিছুটা দায়বদ্ধতা ছিল ডাক্তারবাবুর সাথে সহযোগিতা করা, না আরও দুজনের সাজেশন নিয়ে জিনিসটা হচপচ করে ফেলা হয়েছে। তাই আমি নেগলিজেন্সের দিকটাই যাচ্ছি না, আমি শুধু এটাই চাইছি যে পেডিয়াট্রিক সার্জারির সংখ্যাটা যাতে সারা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তরে পৌঁছে দেওয়া যায়, যাতে বাচ্চাদের চিকিৎসাটা ঠিকমতোভাবে, যেমন অ্যাডাল্টের জন্য বিভিন্ন ডাক্তার আছে, তাই তো, মানে সে হার্ট হোক, লাংস হোক বা হচ্ছে কিডনি হোক, এদের যেমন হচ্ছে গিয়ে সারা ভারতবর্ষের ডাক্তার আছে, কিন্তু হচ্ছে গিয়ে পেডিয়াট্রিক সার্জারি ডাক্তার কিন্তু সব জায়গায় সেই অর্থে নেই, তাকে 50, 100, 200 কিলোমিটার গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। এক্ষেত্রে ডক্টর পেশেন্ট রেশিওটা কিরকম ভারতবর্ষে? ডাক্তারের ক্ষেত্রে 5000:1 আর নার্সের ক্ষেত্রে 3000:1, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলে কখনোই সম্ভব নয়।
ঠিক আছে, যে হারে আমাদের জনসংখ্যা মোর দ্যান এখন চীনের থেকেও এগিয়ে গেছে, তাই না, জনসংখ্যার ভিত্তিতে। কিন্তু ডাক্তার অনেক মেডিকেল কলেজ খুলেছে বটে, কিন্তু সেই অর্থে হচ্ছে গিয়ে যে হারে বার্থ হচ্ছে, ডেথ কমে যাচ্ছে, সে হারে হচ্ছে ডাক্তারের সংখ্যা বাড়ছে না, তাই না? এবং আমাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে সারা ওয়েস্ট বেঙ্গলে মাত্র প্রত্যেক বছর যদি 10 জন বা 12 জন হচ্ছে গিয়ে পেডিয়াট্রিক সার্জন বাড়ে, তাহলে কি আর রিটায়ারমেন্ট বা তারা হচ্ছে অসুস্থ হচ্ছে এরকম 2-3 জন প্রত্যেক বছর 2-1 জন থাকেই। তার মানে আলটিমেটলি প্রত্যেক বছর মাত্র 10 জন করে বাড়ছে। তার মানে কি পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর মাত্র হচ্ছে গিয়ে 10টা শিশু জন্মগ্রহণ করছে বা 50টা শিশু জন্মগ্রহণ করছে, অনেক বেশি। আচ্ছা, এরকম কখন হয়েছে যে বলেছেন যে এই কয়েকদিনের মধ্যেই সার্জারি করতে হবে, সবে জন্মেছে করতে হবে, কিন্তু আশেপাশের লোকজন বন্ধু বান্ধব বলেছে না একটু বড় হোক তারপরে সার্জারিটা করবেন, ও ডাক্তার যাই বলুক, ফেস করেছেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এইটা হচ্ছে মিথ বা মিসকমিউনিকেশন, মানে মিস ইন্টারপ্রিটেশন, যে বাচ্চাদের সার্জারিটা করতে ভয় পায়। মানে সাধারণ মানুষ ভাবে এইটুকখানি বাচ্চা, তার আবার অপারেশন, মানে রোগটা থাকে একটু বড় হোক, কারণ তাদের কাছে যে কনসেপ্ট আছে জেনারেল অ্যানেস্থেসিয়া, ওরে বাবা এইটুক বাচ্চা জেনারেল উঠবেই না জ্ঞান থেকে। অনেকে বলে এটা, বাড়ির লোক হয়তো তারা বলছে না, কিন্তু তাদের পাড়া প্রতিবেশী বললো, বা এমনকি আমাদের জেনারেল ফিজিশিয়ানও কিছু কিছু হয়তো এই ব্যাপারটা অতটা জানে না, সেই জন্য বলে, কাউকে ছোট না করেই বলছি। তো এটা আমি বলতে চাই, যে রোগী হোক, যে বাচ্চার যে সময় অপারেশন দরকার সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি বললেন না নেগলিজেন্স, আমি যদি হচ্ছে আমি একটা ডিজিজ নিয়ে আর এখনই বলছেন, আপনি যেহেতু বললেন পরে বলবেন, যে কোনো একটা রোগীর অন্ডকোষ বা অন্য কোনো যে কোনো সমস্যা, যেটা হচ্ছে আইডিয়াল টাইম হচ্ছে একটা আছে, তার যদি বিয়ন্ড হচ্ছে গিয়ে অনেকটা বিয়ন্ডে করা হয়, তখন অপারেশন করলেও তার কোনো সফলতা পাওয়া যায় না। অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, তাকে পায়খানার রাস্তা তৈরি করা 3 বার অপারেশন করতে হয়। তো ঠিকমতো সময় ঠিকমতো না করলে তার জীবনহানিও হতে পারে। আমি এটাই আসছিলাম যে শুধু একবার সার্জারি নয়, মাল্টিপল সার্জারিও করতে হতে পারে। একদম। সেক্ষেত্রে পাশের বাড়ির লোক বলছে কি একবারই সার্জারি করলে তো আমার অ্যাপেন্ডিক্সটা তো একবারই কেটেছিল, এই বাচ্চার কেন 3 বার সার্জারি করতে হচ্ছে, এরকম ব্যাপারটা নয়। একদম নয়। এর মধ্যে আমি 2টো এক্সাম্পল দেবো যে মাল্টিপল সার্জারি লাগে, অনেক আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, মানে পায়খানার রাস্তা নেই, তাকে আমরা তখন টেম্পোরারি পায়খানার রাস্তার অপারেশন করে দিলে নিচ থেকে অনেক সময় করা যায় না, কারণ অনেকটা উপর অব্দি পায়খানার খাদ্যটা মানে কোলনটা থাকে, তাই নিচ থেকে সবসময় তখনই বাচ্চা অত স্টেবল থাকে না যে বাচ্চাকে তখনই হচ্ছে পায়খানার রাস্তা নিচ থেকে করা, এবং সেটা শোকাবেও না ঠিক মতো। তো আমরা প্রাথমিকভাবে ডাইভারশন করি, মানে একটা স্টোমা করে দিই আরেকটু উপরে কোলনের রেক্টোসিগময়েড বা তার একটু উপরে, সেখান থেকে পায়খানাটা যাতে বেরিয়ে যায়, যাতে প্রক্সিমাল টু দ্যাট হচ্ছে গিয়ে স্টোমা কোনো কম্প্রেশন এফেক্ট না হয়, বাচ্চা স্টেবল থাকে। বাচ্চা স্টেবল হলো, ডায়াগনোসিস হলো যে কোলনটা কত দূর গেছে, সেটা হাই না ইন্টারমিডিয়েট বা লো, সেই অনুযায়ী আমরা ল্যাপারোস্কোপি বা ওপেনের মাধ্যমে অপারেশন করি। পরে থার্ড স্টেজে গিয়ে যখন নিচেরটাও রাস্তাটা হয়ে গেল, তখন হচ্ছে কি আবার পেটের রাস্তাটা বন্ধ করি। টোটাল প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগে। আচ্ছা, একটা রোগ সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এইটা সম্বন্ধে যদি একটু বলেন যে সার্জারি কখন কোন সময় দরকার হয়? আচ্ছা, কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক আপনি হার্নিয়াটা অনেকেই জানেন যে আমরা কুচির কাছে ফুলে ওঠে। হার্নিয়া মানে হচ্ছে গিয়ে প্রোট্রুশন অফ এনি মাস টু দি ওয়াল অফ ইটস কন্টেনিং ক্যাভিটি, এটা ইংলিশের একটা ডেফিনেশন। মানে কোনো একটা জায়গা দুর্বল জায়গা, সেখান থেকে হচ্ছে গিয়ে পেটের খাদ্যনালীর অংশগুলো বেরিয়ে আসছে বাইরের দিকে সুপারফিশিয়ালি। এর ক্ষেত্রে কী হয়, কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া মানে আমাদের চেস্ট এবং অ্যাবডোমেন এর মধ্যে যে পর্দাটা থাকে সেটাই ডায়াফ্রাম। এইবার এই পর্দাটা যদি না থাকে অথবা পর্দাটা খুব ল্যাক্স, তার ফলে কী হবে, ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বেশি থাকবে, তার ফলে স্টমাক, ইন্টেস্টাইন, চেস্টে উঠে যাবে, তাই তো? হার্নিয়া হবে, সেটা বাইরে বেরোবে না, সেটা চেস্টে বুকের ভিতর ঢুকে যাবে। বুকের ভিতর ঢুকে গেলে কী হবে, লাংসটা ছোট হয়ে যাবে, লাংসের উপর প্রেশার করবে, তো শ্বাসকষ্ট হবে, বাচ্চা প্রেজেন্ট করবে উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, রিকারেন্ট চেস্ট ইনফেকশন, এই নিয়ে প্রেজেন্ট করবে। তো আমাদের কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া আসলে প্রথমে বাচ্চাকে স্টেবিলাইজ করতে হয়, এইটা হচ্ছে প্রথম। এরকম না যে আসলাম এমার্জেন্সি অপারেশন, কারণ তার ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস ব্যালেন্স, লাংসের কন্ডিশন, পালমোনারি হাইপারটেনশন আছে কিনা, সেইগুলোকে আগে স্টেবিলাইজ করে বাচ্চা যখন স্টেবল হলো, তখন আইদার থোরাকোস্কোপি মানে ল্যাপারোস্কোপির মতোই থোরাক্স থেকে অথবা অ্যাবডোমেন থেকে সেটা অপারেশন করে
হার্নিয়াটাকে রিপেয়ার করা। সেটা হচ্ছে গিয়ে বাচ্চা আসার 7 দিন পরেও হতে পারে, আবার হচ্ছে 2 দিন পরেও হতে পারে। আচ্ছা, এরকম কখনো হয়েছে আপনি সার্জারি করতে করতে বাচ্চা আপনার গায়ে হিসি করে দিয়েছে? বাচ্চা শুধু হিসি না, পায়খানাও করে দেয়। আচ্ছা। তো আমাদের পায়খানা পেচ্ছাপটাকে হচ্ছে আমরা ওইভাবে নিই না, এগুলো শরীরেরই একটা মানে সিক্রেশন বলা যায়। তো বাচ্চা তো আরও বেশি, যে কোনো ক্ষেত্রেই তাদের যেহেতু কন্ট্রোলটা থাকে না, বিশেষ করে 5 থেকে 6 বছরের আগে ইউরিনে এই কন্ট্রোলটা ঠিকমতো আসে না, তারা ভয় পেলে, অ্যাংজাইটি হলে তারা ইউরিন করে ফেলে। তো এটা কোয়াইট ন্যাচারাল ফর আস। আর একটা রোগে আসি, সেটা হচ্ছে ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা। এইটা কি জিনিসটা, আর এর সার্জারি আপনারা কিভাবে করেন, আর সাইন অ্যান্ড সিমটমসই বা কি? সবার আগে এই রোগটার ব্যাপারে সহজে বলুন, মানে টাং টুইস্টের মতো শোনালো। লেভেনের ভাষায় যদি বলতে হয়, ট্রাকিয়া মানে হচ্ছে আমাদের শ্বাসযন্ত্র, যেটা আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি বা ছাড়ছি, সেটাকে ট্রাকিয়া বলা হয়। সেটা লাংসে যায়, হ্যাঁ, ব্রঙ্কেলের মাধ্যমে। আর ইসোফেগাস কি, আমাদের ফুড চেন, মানে খাবার যেটা খাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফুডটা স্টমাকে যায় ইসোফেগাসের মাধ্যমে। এই ট্রাকিয়া ইসোফেজিয়াল ফিস্টুলা অ্যালং উইথ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, মানে ফিস্টুলা যেমন থাকে ট্রাকিয়ার সাথে ইসোফেগাসে, তার সাথে উপরের যে ইসোফেগাসটা, নিচের যে ইসোফেগাসটা, তার সাথে জুড়ে থাকে না। ঠিক আছে, তাহলে ওকে কিছু খাওয়ালে কি হবে, সেটা নামবে না, কোয়াইট ন্যাচারাল, উপরটা বন্ধ। তার এদিকে ফিস্টুলা থাকলে কি হবে, এখান থেকে যা নিঃশ্বাস নেবে সেটা লাংসে যতটা না যাবে তার থেকে বেশি স্টমাকের দিকেও চলে যাবে, কারণ ট্রাকিয়ার থেকে একটা নালি বা পাইপ গিয়ে স্টমাকে চলে যাচ্ছে, বা নিচের ইসোফেগাসের পার্টে যাচ্ছে, সেখান থেকে স্টমাকে ঢুকে যাচ্ছে। তার মানে সেই স্টমাকের সিক্রেশন হচ্ছে ট্রাকিয়াতে যাবে। এরা প্রেজেন্ট করে রেসপিরেটরি ডিস্ট্রেস, ড্রুলিং অফ দ্য স্যালাইভা, এবং হচ্ছে গিয়ে চোকিং বা হচ্ছে গিয়ে সাইনোসিস, এইগুলো নিয়ে প্রেজেন্ট করবে। এটা এমার্জেন্সি, ট্রাকিওসোফেজিয়াল ইজ অলওয়েজ এমার্জেন্সি। তো তাকে তখন আপার পালসটাকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে কী করবো, মানে বল সাকার দিয়ে ওটাকে খালি করার চেষ্টা করি, যাতে অ্যাসপিরেট আর বেশি না করে, এবং তাকে স্টেবিলাইজ করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যদি সম্ভব হয় খুব বড় গ্যাপ না হয়, তাহলে 1 স্টেজে ফিস্টুলা লাইগেশন করে উপরের যে ইসোফেগাসের পার্ট এবং নিচের যে ইসোফেগাসের পার্ট, সেই দুটোকে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। সার্জারি যখন উঠলো কথা, তখন জিজ্ঞেস করি যে বাচ্চার ওজন যদি খুব কম হয় তখন কি আপনারা সার্জারি করেন, নাকি একটা সার্টেন ওজন অবধি আপনারা অপেক্ষা করেন, হবে তারপরে করব? নো, এটা কয়েকটা অপারেশনের ক্ষেত্রে করতে হয়, যেটা ওয়েট করা যায়। ঠিক আছে, যেমন আমাদের হার্সপাং ডিজিজ বলে একটা রোগ আছে, তার যে ডেফিনিট অপারেশন, সেটা ডুহামেল অপারেশন আমরা বলি, সেটা আমরা চেষ্টা করি 10 বছর বাচ্চার বয়স হলে তারপর করতে। কারণ আপনারা জানেন আমাদের যে বডি ওয়েট, তার মাত্র 10% ব্লাড থাকে। তার মানে একটা বাচ্চার যদি 5-6 কেজি ওজন হয়, তার মাত্র 500 ml এর মতো ব্লাড থাকবে। কিন্তু এই ডুহামেল বা বড় অপারেশন যেগুলো, তাতে ব্লাড লস হওয়ার সম্ভাবনা থাকে। মোর দ্যান 30% বা 40% ব্লাড লস হলে সেই বাচ্চাকে রিসাসিটেট করে বা ব্লাড দিয়েও সার্ভাইভ করানোটা চ্যালেঞ্জিং হতে পারে। একটু কাইন্ডলি যদি একটু বলে দেন আমাদের, যে হার্টস্পাংটা কি জিনিস, মানে কি রোগ? হার্টস্পাং হচ্ছে কি এমন একটা কন্ডিশন, যেখানে হচ্ছে কি বাচ্চা জন্মের পর 1 থেকে 2 দিন হয়তো দেখবেন যে পায়খানাই করছে না। ঠিক আছে, পায়খানার রাস্তা আছে কিন্তু পায়খানা করছে না। অনেকে স্টিমুলাস দিল বা ফিঙ্গারিং পার রেক্টাল এক্সামিনেশন করলে গাশ, মানে হুশ করে পায়খানা বা ফ্লাটাস বেরিয়ে আসলো। এটা হচ্ছে গিয়ে একটা মেকানিজম ডিউ টু হচ্ছে নিউরাল ডেফিসিট, মানে গ্যাংলিয়ন সেল বলে একটা জিনিস আছে, যেটা আমাদের স্ফিংটার যেটা থাকে, ইন্টারনাল স্ফিংটার, সেটাকে রিল্যাক্স করে। এই হার্সপাং ডিজিজে এই গ্যাংলিয়ন সেলগুলো নামে না ওই নিচের দিকে। ঠিক আছে, তার ফলে ওরা পায়খানাটা যখন আসে, আমাদের রেকটামে পায়খানা আসলে আমাদের দুটো স্ফিংটার আছে, একটা হচ্ছে ন্যাচারালি ইনভলেন্টারি কন্ট্রোল করে, একটা ভলেন্টারি। আপনার ধরুন এখন পায়খানা পেলো সায়নবাবু, তো আপনি হচ্ছে কি যাবেন না, প্রোগ্রাম চলছে, তো আপনি নিজে স্ফিংটার কন্ট্রোল করতে পারেন, দ্যাট ইজ ভলেন্টারি স্ফিংটার, এক্সটার্নাল স্ফিংটার। কিন্তু ইনভলেন্টারি যেটা স্ফিংটার, সেটা রেকটামে যখন হচ্ছে গিয়ে আপনার সাফিসিয়েন্ট প্রেশার হলো, তখন হচ্ছে গিয়ে ইন্টারনাল স্ফিংটার খুলে গেল, পরিবেশ পরিস্থিতি ঠিক আছে, আপনি পায়খানা করে দেবেন। কিন্তু এদের ক্ষেত্রে নিচের যে স্ফিংটারটা থাকে সেটা টাইট থাকে, তার ফলে পায়খানা পেল, রেকটাম ফুলে গেল, কিন্তু পায়খানা নামছে না। এদেরকে আমরা ওয়াশ দিয়ে হোক, অনেকে মারা হচ্ছে গিয়ে গ্রাম বাংলায় পানের বোটা দেয়, স্টিমুলাস দেয়। আমার পেছনে অনেকবার দিয়েছি ছোটবেলায় ঠাকুমা, পানের বোটাই তো, তাহলে ঠিক আছে। নারকেল তেল দেয়, পানের বোটা আমার মনেই আছে। তো ওটা দিলে কিছুটা হচ্ছে স্প্রিংটা রিল্যাক্স হয় এবং তখন কিছুটা বেরিয়ে যায় পায়খানা। এই হিস্ট্রিটা নিয়ে তারা আসবে, তখন আমরা ইভ্যালুয়েট করি,
আমরা বেশিরভাগ ক্ষেত্রে বেরিয়াম এনিমা একটা বলে পরীক্ষা আছে, কন্ট্রাস্ট এনিমা, বেরিয়াম এনিমা। কোনো কোনো ক্ষেত্রে অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি বা রেক্টাল বায়োপসি দরকার হয়। তো সেটা করে দেখে নিই যে গ্যাংলিয়ন সেল প্রেজেন্ট অর নট উইথ হাইপারট্রফি অফ দ্য নার্ভ সেলস। এইগুলো হচ্ছে গিয়ে ডায়াগনস্টিক ফর হার্সপাং ডিজিজ। এবং টেম্পোরারিলি আমরা যেখানটা মনে হবে যে একটু ডাইলেটেড গার্ড, মানে একদম চেপে না, ডাইলেটেড গার্ড মানে হচ্ছে নর্মাল, মানে ওইখানটা ফুলছে, আর যেখানে চেপে আছে সেটাই প্রবলেম, সেখানে গ্যাংলিয়ন সেল তার নেই। তো আমরা যেখানটা মানে ফুলে আছে সেই জায়গাটা বাইরে বের করে দিই, পায়খানাটা যাতে হতে পারে উপরে কোনো সমস্যা তৈরি না করে টেম্পোরারি ডাইভারশন করে দেওয়া হয়। বায়োপসি রিপোর্ট দেখে বাচ্চাকে চেষ্টা করা হয় 9 থেকে 10 কেজি ওজন, যদি না হচ্ছে অন্য কোনো কমপ্লিকেশন দেবে, মানে মেইন একটা মেজর কমপ্লিকেশন এন্টারোকোলাইটিস, মানে খাদ্য নালীতে পায়খানা জমে জমে একটা ইনফেকশন মতো হয়, সেটা খারাপ এবং মারাত্মক জীবনহানিও হতে পারে। এরকম যদি বারংবার হয় তখন সেক্ষেত্রে ওয়াশ দিয়েও যদি না হয় তখন আমরা হয়তো 10 কেজি না হলেও সেটা 8 কেজিতেও করে দিই। আচ্ছা, এরকম কখনো হয়েছে কোনো বাচ্চাকে সার্জারি করাবেন কি ধরতেই পারছেন না, মানে মুরগি ধরার মতন হয়েছে, নার্স ডাক্তারবাবু সবাই ছুটছে? এরকম প্রত্যেক দিনই হয়। হ্যাঁ, এক হচ্ছে গিয়ে প্রবলেম হচ্ছে গিয়ে বাচ্চাকে এনে বসিয়ে রাখা হয়েছে, এবার টেবিলে ওঠানো হবে, বাচ্চা নেই, বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে, সে মার কাছে চলে গেছে, বা মুরগি ধরার মতন খুঁজেই পাচ্ছেন না। কান্না কাটি এইগুলো তো থাকেই। আর আরেকটা হচ্ছে গিয়ে বাচ্চাকে আমরা জেনারেল হলে 6 ঘন্টা হচ্ছে সলিড মিল দেওয়া হয় না এবং 4 ঘন্টা লিকুইডও দেওয়া হয় না। তো মা দেখছে বাচ্চা কাঁদছে, খাইয়ে দেয়, সেইটা একটা মেজর ইস্যু, যে আমরা তখন হয়তো ভয় দেখায় যদি খাইয়ে দেওয়া হয় এটা শ্বাসে চলে যাবে, বাচ্চাকে ভেন্টিলেশন দিতে হবে, সেই ভয়টা অনেক সময় দিয়ে রাখি যাতে না খাইয়ে দেয়, কারণ এটা হচ্ছে লাইক উইল বি ইন ডেঞ্জার। তো সেই হেতু আমরা 4 থেকে 6 ঘন্টা চেষ্টা করি না খাইয়ে দিতে। তা সত্ত্বেও এইটা ফেস করতে হয় যে মা খাইয়ে দিয়েছে, বা আপনি যেমন বললেন এক্স্যাক্টলি বাচ্চা হচ্ছে গিয়ে পালিয়ে গেল, কারণ কোনো বা ওটি পুরো বিগড়ে দিয়েছে, ওটি লাইট চেম্বারেও আমরা যে প্রাইভেট প্র্যাকটিস করি চেম্বারেও হচ্ছে গিয়ে দরজার ওখান থেকে ঢুকেই দৌড়, মানে সে ভাবছে যে হয়তো পেডিয়াট্রিশিয়ান ভ্যাকসিন দেবে বা ইঞ্জেকশনের ব্যাপার আছে, তার কি চিকিৎসা হবে সে তো বোঝে না। বাচ্চাদের সমস্যা কি, বাচ্চা নেভার মানে তারা কিছু বলে না যে কি সমস্যা, সেটাই আমাদের চ্যালেঞ্জ। আমাদের বাচ্চাদের ডায়াগনোসিস করতে হয় ক্লিনিক্যালি, বাই ইনভেস্টিগেশন এবং বাই এক্সপেরিয়েন্স। এই 3টে মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা ডায়াগনোসিসটা করি এবং তার ম্যানেজমেন্ট করার চেষ্টা করি। বড়রা যেমন আপনার অ্যাপেন্ডিক্সের জায়গায় ব্যথা হচ্ছে বা প্যানকেসের জায়গায় ব্যথা হচ্ছে বা গলব্লাডারের জায়গায় ব্যথা হচ্ছে, বা ফুল লোকালাইজ করতে পারেন কি, বাচ্চা হয়তো করে না এবং করতে দেয়ও না। আমি যে দেখতে যাব কান্নাকাটি শুরু করলো, পেট যদি শক্ত হয়ে যায় আমরা দেখতেও পারবো না, তাই না? এইটা হচ্ছে যে আমাদের একটা মেজর ইস্যু বা প্রবলেম বলতে পারে। চেষ্টা করা হচ্ছে এতদিন যে যতটা আপনার সেটা নির্ভুলভাবে করা যায়। সবচেয়ে বাঁদর বাচ্চা কি পেয়েছেন এখনো অবধি, মানে সবচেয়ে বাঁদর বাচ্চার গল্প যদি মানে আপনার এখনো মনে হয় যে আমি মানে ল্যাজ তো সামনে থাকে, তো তো এবার কেসটা হচ্ছে না, মানে আপনার ক্যারিয়ারে মনে হয়েছে এটা আমার কাছে ইফ আই লুক ব্যাক ইটস আ ট্রমা। এরকম বাঁদর বাচ্চা 2-3টে আমার তো মনেই আছে, এখন একটা স্কার আছে, এখানে কামড়ে দিয়েছিল। আচ্ছা, এমনকি আমরা দেখতে যাওয়ার সময় মুখে ইউরিন করে দিয়েছিল। মুখে কেমন খেতে? একটু নোনতা খেতে। ওআরএস হ্যাঁ, স্যালাইন আপনাকে এর পরের দিন আমি প্যাকেট করে পাঠিয়ে দেব, একদম প্যাথোলজি ল্যাবে। যাই হোক, মানে এইরকম দুষ্ট না, তারা ভয়েই করে এগুলো, কিছুটা অ্যাগ্রেসিভও হয় কোনো বাচ্চা, মানে কামড় দিচ্ছে, আঁচড় দিচ্ছে। তো আপনাদের না এই বিষয়ে এই ভদ্রলোকেরও ট্রমাগুলো জানা উচিত। বাচ্চারা এসে কি করে, মানে ট্রমা বলবো না, এটাকে ফেস করতেই হবে, কিছু করার নেই। বাচ্চা দেখছে যে মা বাবা নিয়ে এসছে দাঁতের ডাক্তারের কাছে, আর দাঁতের ডাক্তার নিশ্চয়ই দাঁতের ওপরে কিছু কাজ করবে। প্রথম কথা যে মুখ খুলবো না, আর একটা বড় জিনিস, হ্যাঁ আমরা আগে এটা করা হতো, হাত পা চেপে ধরে হ্যাঁ মুখ খুলিয়ে ইঞ্জেকশন দিয়ে দাঁত, এখন একদম করা হয় না, এটা একদম করা হয় না। কেন না, যদি তাকে কখনো একবার এরকম করা হয় তাহলে তার মনের এই যে কষাই একদম স্ট্যাম্প পড়ে যাবে ডেন্টাল সার্জনের উপরে, সে যতই দাঁতের মানে অসুবিধা হোক সে ডেন্টাল সার্জন দেখাতে যাবে না, এটা আমরা দেখেছি। তো সুতরাং তাকে অনেক মানে বাবারে বাছারে বলে অনেক কিছু মানে পকিয়ে পাকিয়ে তাকে হয়তো দেখা যাবে একদিনে নয় 2 দিনে এরকম করে তাকে একটু অ্যাক্লামাটাইজ করে তারপরে করতে হয়। তাও ইঞ্জেকশন দেওয়ার পরে কামড় খুব কমন, গায়ে বমি করে দেওয়া
খুব কমন। তো এই জিনিসগুলো তো ডাক্তারিতে Face করতে হয়, থাকবে, face করতে কিছু হয়। করার নেই। আচ্ছা দেখো, অনেক সময় জোড়া বাচ্চা হয়, মানে একটাই দেহ দুটো মুন্ডু, মানে ওই যখন ওই গঙ্গা যমুনা আমরা দেখেছিলাম মেলায় তাদেরকে নিয়ে দেখানো হতো, সেগুলো টিকিট কেটে লোকে দেখতে যেতেন। তো সেক্ষেত্রে আপনারা কি করেন? এটা কি সার্জারির মাধ্যমে ঠিক করা সম্ভব? একটা কথা বলে দিই, এখন যেহেতু অ্যানোমালি স্ক্যান আছে, দিজ আর ভেরি ডিফিকাল্ট অপারেশনস, মানে দেখতে বা শুনতে যতটা ইজি মনে হয়, ইট ইজ নট দ্যাট মাচ ইজি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ক্রেনিওফেগাস, যেখানে দুটো ব্রেন একসাথে লেগে আছে, থোরাকোফেগাস হার্ট দুটো এগিয়ে লেগে আছে, অথবা ওমফ্যালোফেগাস যেখানে লিভারও লেগে আছে, সেটা সেপারেট করা ইজ ভেরি ডিফিকাল্ট। ইট ইজ নট দ্যাট মানে শুধু স্কিন থেকে কেটে বাদ দিলাম দুটো আলাদা হয়ে গেল, কিন্তু ব্রেন থেকে দুটোকে আলাদা করা ইজ রিয়েলি অনেক ক্ষেত্রে মাথায় মাথায় লাগাও সেই থাকে। ক্ষেত্রে এদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রগনোসিস আফটার অপারেশন ইজ ভেরি ব্যাড। তো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন উইথ কনজয়েন্ট টুইন, যে যাদের ক্রেনিওফেগাস বা থোরাকোফেগাস থাকে তাদের প্রগনোসিস যেহেতু খারাপ হয় না, পেশেন্ট পার্টির সাথে কাউন্সেলিং করে তারা যদি রাজি হয়, ইট ক্যান বি টার্মিনেটেড উইদিন 24 উইকস। আগে ছিল 20 সপ্তাহ, এখন 2021-এর পর থেকে 24 সপ্তাহ অবধি টার্মিনেট করা যায়। এটা একটা বললাম। আর হচ্ছে গিয়ে অবশ্যই অপারেশন করা যায়, বলবো না অপারেশন করা যায়, মাল্টি ডিসিপ্লিনে, শুধু পেডিয়াট্রিক সার্জন নয়, কোনো কোনো ক্ষেত্রে হার্টের সার্জন, কার্ডিওথোরাসিক সার্জন বা হেপাটোবিলিয়ারি সার্জন, এদের মিলিত টিম গঠন করে এই অপারেশন করতে হয়। তবে রেজাল্ট আমরা যেরকম আশা করি সবসময় কিন্তু সেই আশা পূরণ হয় না, আনফর্চুনেটলি। অ্যানোমালি স্ক্যানের ওপরে আমাদের খুব সুন্দর একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ডক্টর রত্নাবলী চক্রবর্তী ম্যাডামের একটা খুব ভালো ভিডিও আছে, ওটা দেখে নিতে আপনারা ভুলবেন না। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। আবার অনেক ক্ষেত্রে আমি জানি না এটাকে ডাক্তারি টার্মে কি বলে, মানে বাচ্চাদের ওই মাথায় উঠে যায় গুলি, মানে ওটা কি বলে, মানে আনডিসেন্ডেড টেস্টিস সম্বন্ধে জানতে চাইছে। না, মাথায় উঠে যায়, চলতি ভাষায় যেটা বলে যে বি দিয়ে নাম আছে, সেটা মাথায় উঠে যায় কোনো সময়, কোনো রাগ করলে বা কোনো আঘাত লাগে, এরকম বলে, ক্রিকেট খেললে বলে মাথায় উঠে গেছে, বা ভয় পেলে বলে। কিন্তু আমাদের ডাক্তারি টার্মিনোলজিতে জন্মগত ত্রুটি এটি, যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যে টেস্টিস এখন হচ্ছে কি অ্যাডাল্ট অবস্থায় আপনারা দেখছেন স্ক্রোটামের মধ্যে থাকছে, নর্মালি এটা ডেভেলপ হয় পেটের মধ্যে, রেট্রোপেরিটোনিয়ামে, পেটের পিছন দিকে। তো সেটা নর্মালি কিছু হরমোন, কিছু যে জেনেটিক কারণে, কিছু নার্ভের থেকে সিক্রেশন ম্যাটেরিয়াল, সেগুলো হচ্ছে পেট থেকে আস্তে আস্তে 36 উইকসের পর দুটো স্ক্রোটামে দুটো টেস্টিস থাকার কথা। দিস ইজ নর্মাল দ্য ওয়ে দ্যাট ইজ ডিসেন্টস। কিন্তু আনফর্চুনেটলি কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল, মানে একদিকের বা দুদিকের টেস্টিসই হয় পুরোটাই পেটে রয়ে গেল, অথবা কোনো কোনো ক্ষেত্রে কুচকির যে লাইনটা আমরা ইঙ্গুইনাল ক্যানেল বলি সেখানে থেকে যায়, মানে ইনস্টেড অফ হচ্ছে স্ক্রোটাম। এর কিছু কিছু অনেক কমপ্লিকেশন আছে, সেগুলো পরে আলোচনা করছি। কিন্তু এই রকম যদি হচ্ছে কি তার বাবা মা বা ঠাকুমা দিদিমারা দেখেন, আমি শুধু একটাই সাজেস্ট করব, যে মিথগুলো আছে যে বাচ্চা বড় হলে অপারেশনটা করা উচিত, কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে, বিশেষ করে যাদের বাইল্যাটারাল আনডিসেন্ডেড টেস্টিস থাকে। কারণ টেস্টিসেই হচ্ছে গিয়ে স্পার্মাটোজেনেসিস তৈরি হয়, পরে তার হচ্ছে গিয়ে পরের জেনারেশান হবে কি না সেটা স্পার্মের উপর ডিপেন্ড করে। সেটা যদি পেটের মধ্যে থাকে, পেটে আমাদের নর্মাল যে টেম্পারেচার সেটা 36-7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু স্ক্রোটামে সেই টেম্পারেচারটা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, সেটা ভগবানই করেছে। স্ক্রোটামের রুগোসিটি বা কালার অফ দ্য বিষয়, হাইপার পিগমেন্টেশন বা হেয়ার, এগুলো থাকলে ওইখানটা কুল থাকে, ঠান্ডা থাকলে ওই টেম্পারেচারটায় স্পার্ম প্রোডাকশানটা ভালো হয়, ঠিক আছে? তো সেটা যদি পেটে থাকে তো সেইটা নষ্ট হয়ে যাবে, স্পার্মাটোজেনেসিস প্রসেসটা নষ্ট হবে, ইনফার্টাইল হয়ে যাবে। এবং এটা বেশি দেখা যায় যে 2 বছর বা তার বেশি যেসব বাচ্চাদের পেটের মধ্যে থেকে যায়, বা ইভেন ইঙ্গুইনাল ক্যানেলেও যদি থেকে যায়, সেখানেও 2 ডিগ্রি টেম্পারেচার বেশি দেন স্ক্রোটাম। সেই জন্য হচ্ছে গিয়ে আইডিয়াল অপারেটিভ টাইম ফর দিস আনডিসেন্ডেড টেস্টিস ইজ 6 months to 1 year. There is no doubt, no confusion about it. কে কি বললো কিচ্ছু শুনবেন না, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, এখন যথেষ্ট মানে ভালো অ্যানেস্থেটিস্ট আছে, আপনার বাচ্চা সেদিক থেকে যদি সব কিছু রিপোর্ট ঠিক থাকে, কার্ডিওলজিক্যাল বা অন্য যে প্যারামিটার্সগুলো আছে, তাহলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা অপারেশন করে দিই, কেটেও করতে হয় না। মানে যে বাচ্চাদের অন্ডকোষ এই পেট থেকে নিচের দিকে নেমে আসেনি, তাদের সার্জারির কথা বললেন ডাক্তারবাবু,
থেকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই সার্জারিটা করে নিতে হবে। আর সব ফালতু কথা বলবেন না যে মাথায় উঠে যায় ভাই, ওগুলো হয় না, ভেতরে ঢুকে যায়, মাথায় ওঠে না, তাই তো? রাখতো বাচ্চাদের গল ব্লাডারের সমস্যা এখন প্রচুর দেখা যাচ্ছে, কেন এই জিনিসটা? সেটা বলে দিই, ইনসিডেন্স নর্মালি অ্যাডাল্টদের হচ্ছে 4%, সেটা অ্যাডাল্টদের অন্য কারণ আছে, বিভিন্ন কারণ, ডায়েটারি হোক, ফ্যামিলিয়ার হোক, ওবেসিটি হোক, এগুলো আছে। কিন্তু পেডিয়াট্রিক পেশেন্টদের ইভেন 6 মাস বয়স, আমি যে সবথেকে কম বয়সের গল ব্লাডারের স্টোনের অপারেশন করেছি তার বয়স ছিল মাত্র 6 মাস। তাহলে তার ওবেসিটি বা এই কারণে হচ্ছে না যে ফাস্ট ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, সেরকম নয়। তো এদের পার্সেন্টেজ বিলো 1% ছিল, এখন 2.6%, মানে মোর দ্যান 2.5 টাইমস বেড়ে গেছে। দুটো কারণ, একটা হচ্ছে গিয়ে স্ক্রিনিংটা বেটার হচ্ছে এখন। আগে হয়তো বাচ্চাদের এত আলট্রাসোনোগ্রাফির সব জায়গায় সুযোগ সুবিধাটা ছিল না, আজ থেকে 20 বছর আগে। এখন স্ক্রিনিংটায় ধরা পড়ছে এক। সেকেন্ড হচ্ছে যেসব বাচ্চাদের ক্ষেত্রে হিমোলাইটিক ডিজিজ, মানে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কম, থ্যালাসেমিয়া হোক বা স্পেরোসাইটোসিস, এই টাইপের যে হিমোলাইটিক ডিজিজগুলো থাকছে তাদের ক্ষেত্রে গলস্টোন হচ্ছে। যেসব বাচ্চারা প্রথম দিকে মাতৃদুগ্ধ পাচ্ছে না, ফর্মুলা ফেড দুধ নিচ্ছে, তাদের ক্ষেত্রে গলস্টোন বেশি হচ্ছে দেন যারা হচ্ছে ব্রেস্ট মিল্ক নিচ্ছে। এটা একদম বলে রাখা উচিত, 6 মাস অবধি সেই জন্য ব্রেস্ট মিল্ক নেওয়া দরকার। যেসব বাচ্চারা হচ্ছে গিয়ে প্রথম 1 মাস বা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ হচ্ছে গিয়ে নিয়ে এনআইসিইউ বা পিআইসিইউতে ভর্তি আছে, মানে তাদের প্যারেন্টেরাল নিউট্রিশন চলছে, মানে মুখে ডায়েট দেওয়া হচ্ছে না, তখন হচ্ছে কি হচ্ছে, গলব্লাডারটা ফুলে থাকছে। গলব্লাডার যখন এন্টেরাল ফিড হবে তখন সেটা ফাংশন করবে। যখন হচ্ছে কি প্যারেন্টাল মানে দেওয়া হবে খাবার, তখন সেটা গলব্লাডারটা ফুলে থাকবে। এবার কোনো একটা হচ্ছে জল ভর্তি হোক বা বাইল ভর্তি জায়গায় অনেকক্ষণ ফুলে থাকলে ওখানে সেডিমেন্ট জমা হবে, সেডিমেন্টগুলি স্টোনের আকার ধারণ করে। তো এইগুলো একটা কারণ। এছাড়া একটু বড় বাচ্চাদের 4-5 বছরের ওবেসিটি আছে, বাইরের ফুড হচ্ছে কি বেশি জাঙ্ক ফুড খাচ্ছে, সেগুলো যেমন বড়দের আছে সেরকম, এবং জেনেটিকও কিছুটা আছে, জিনগত ব্যাপারও আছে। এই কারণে প্রায় 2.5 টাইমস হচ্ছে গলস্টোন পেডিয়াট্রিক পপুলেশনে বেড়ে গেছে। দ্যাট ইজ রিয়েলি অ্যালার্মিং। বাচ্চাদের লিভার, বাচ্চাদের কিডনি কিরকম সাইজের হয়, এই যে সদ্যজাত বাচ্চাদের এই যে অপারেশন করেন? ডিপেন্ড করে হচ্ছে গিয়ে বাচ্চার ওজনের উপর। মানে আমরা যদি 50 কেজি অ্যাডাল্টে ধরি, 1.5 কেজি হচ্ছে গিয়ে লিভারের ওজন, সেটা ভাগ করুন 0.3 টাইম হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে লিভার। তেমনি হচ্ছে বাচ্চাদের ওই রেশিওতেই হয়, অ্যাজ পার ওয়েট তার লিভার শুড বি দ্যাট মাচ। হার্টও সেরকম। হার্ট হচ্ছে গিয়ে আমরা এরকম হাতের যে মুঠি ধরি, সেইটা যেটা বাচ্চাদের হাতের মুঠি ধরলে সেরকমই, সেটাই নর্মাল লেম্যানের ভাষায় সেইটুকুই সাইজ, যদি না কোনো অ্যাবনর্মালিটি থাকে। আচ্ছা, অনেক বাচ্চার তো পেচ্ছাপ করার সময় তার পেনিসের টিপ থেকে পেচ্ছাপটা না বেরিয়ে অন্যান্য জায়গা থেকে বেরোচ্ছে, নিচ থেকে বেরোচ্ছে, তো এই রোগটা সম্বন্ধে একটু বলুন। আচ্ছা, আপনি যেটা বললেন সেটা টিপিক্যালি হাইপোস্পেডিয়াস বা এপিস্পেডিয়াস। হাইপো মানে নিচে, স্পেডিয়াস মানে রেন্ট, মানে কথা অনুযায়ী। এপিস্পেডিয়াস মানে উপরে, স্পেডিয়াস মানে রেন্ট। আমাদের যে পেনিস থাকে তার গ্ল্যান্সের টিপ থেকে ইউরিন বেরোনোর কথা নর্মাল ইউরেথ্রায়, কিন্তু সেটা যদি পুরোটা না পৌঁছায়, ইউরেথ্রাটা পুরোটা টিপ অবধি পৌঁছলো না, তাহলে যেখানে থেমে গেল সেখানটাই অ্যাপারচার হয়ে নিচ থেকে পড়বে বা উপর থেকে পড়বে। যদি নিচ থেকে পড়ে তাকে বলা হয় হাইপোস্পেডিয়াস, উপর থেকে পড়লে সেটা বলা হয় এপিস্পেডিয়াস। এটাও হচ্ছে কি আপনাকে বাচ্চা স্কুলে যাওয়ার আগেই কিন্তু এই অপারেশনটা করে ফেলতে হবে, কারণ এই ক্ষেত্রে যখন সে বাচ্চা স্কুলে যাবে সাইকোলজিক্যাল একটা ট্রমা হতে পারে, কারণ সে যখন ইউরিনেট করবে তখন অন্য বাচ্চারা দেখবে ওর পেচ্ছাপটা ব্যাকা হচ্ছে, পায়ে পড়ছে, ছিটে পড়ছে। অনেকের ক্ষেত্রে একদম নিচে পেনোস্ক্রোটাল বা পেরিনিয়াম, মানে ফুটোটা পেনিসেই নেই। আমি কালকেই অপারেশন করলাম, স্ক্রোটামের নিচে হচ্ছে গিয়ে মানে অ্যাপারচারটা, এবং তারও নিচে থাকে, তাহলে তাকে বসে বসে পেচ্ছাপ করতে হয়। একটা ছেলে বসে বসে পেচ্ছাপ করছে স্কুলে গিয়ে, কতটা তার সাইকোলজিক্যাল ট্রমা, এবং তখন বন্ধু বান্ধবরাও খ্যাপাবে। সেই জন্য এইগুলো আমরা 1 থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট করি। বেশিরভাগ ক্ষেত্রে 1 বা 2 স্টেজে হয়, কিন্তু এটা কমপ্লিকেশন ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। অনেকের ক্ষেত্রে 3 বা 4 বারও অপারেশন লাগে। পেরেন্টাল এই যে মনিটরিং, এটা তো খুব দরকার এই রকম বাচ্চার ক্ষেত্রে। মা দেখবে, তো মা এই কি জিনিসগুলো দেখবে? এই যেরকম এক্ষুনি বললেন আনডিসেন্ডেড টেস্টিস, বা এই যে জিনিসটা বললেন এই যে রোগগুলো, এগুলো তো প্রথমে মা বা বাবাই তো নজর করবে। তো এটা
কিভাবে দেখবে মা বাবারা? এটা একদম হচ্ছে দুটো সেপারেট জায়গা। একটা হচ্ছে গ্রামের মা বাবারা কি দেখবে, আমি আলাদাভাবে বলছি না, এই জন্য এডুকেশন লেভেলের হিসাবে বলছি, এবং শহরের যারা একটু হাইলি এডুকেটেড তারা কিভাবে দেখবে। কিন্তু দুজনের ক্ষেত্রেই দেখা উচিত মাথা থেকে পা অবধি সব কিছুই, মানে মাথাটা ফোলা বেশি কিনা, খিঁচুনি হচ্ছে মানে কনভালশন হচ্ছে কিনা বাচ্চার, কোনো এখানে ফোলা আছে কিনা, ঘাটটা এরকম বেকার মানে টর্টিকোলিস বলি আমরা, সেরকম কিছু আছে কিনা, এখানে কোনো ফুটো আছে কিনা যেখান থেকে রস ক্রমশ বেরোচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বারবার বুকের ইনফেকশন হচ্ছে কিনা, তারপর পেটের কোনো বারবার সবুজ বমি, যেটা আমরা বলতে ভুলে গেছি বা বলা হয়নি ওই রিলেশনটের, ম্যাল রোটেশন বলে একটা ডিজিজ আছে। ম্যাল রোটেশন মানে আমাদের যে খাদ্যনালীটা সেটা পেটে যখন ঢোকে 10 সপ্তাহের পর, মানে ফিটাস অবস্থায়, তখন 270 ডিগ্রি ঘোরে, মানে সিকাম অ্যাপেন্ডিক্স এখানে থাকে, মানে স্প্লিন মানে বাদিকে পাঁজরের নিচে থাকে, সেটা 270 ডিগ্রি ঘুরে নিচে আসে, ডান দিকে নিচে আসে, এটা নর্মাল। কিন্তু এই যে ম্যাল রোটেশন ব্যাপারটাই এটা ঘোরে না, মানে সিকাম অ্যাপেন্ডিক্স এখানে থাকছে। এর ফলে কি হয়, কিছু কারণ আছে, তার ফলে কি হয় যে তার খাদ্যনালীতে বারবার বমি হয়, সবুজ বমি হয়, ওজন বাড়ে না, পেটটা একদম চিমসে থাকে, পুষ্টি হয় না। সেই ম্যাল রোটেশনেরও অপারেশন মানে ওই রকম কোনো সমস্যা যদি নিয়ে থাকে, অবশ্যই কোনো পেডিয়াট্রিক সার্জনের সাথে যোগাযোগ করা উচিত যে এটা ম্যাল রোটেশন নয় তো, সেইটা একটা করা উচিত। আর একটা বিষয় হচ্ছে গিয়ে রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, এইটাও হচ্ছে বাচ্চারা খুব ভোগে, মানে বড়রাও ভোগে বাচ্চারাও ভোগে। কি রেকারেন্ট ইউটিআই কখন বলে, যদি বছরে 2বারের বেশি পেচ্ছাপে সংক্রমণ হয় এবং কালচারে যদি পজিটিভ থাকে, তাহলে সেটা হচ্ছে কি রেকারেন্ট ইউটিআই, মানে বারবার হচ্ছে। অনেক সময় জ্বালা করছে মানেই রেকারেন্ট ইউটিআই নয়, কিন্তু যদি বায়োকেমিক্যালি দেখা যায়, মাইক্রোবায়োলজিক্যালি দেখা যায় কোনো অর্গানিজম আছে, তাহলে সেটা ডকুমেন্টারি এভিডেন্স শুড বি দেয়ার যে 2বারের বেশি যদি হয় 6 মাসে, তাহলে সেটা রেকারেন্ট ইউটিআই, এবং হচ্ছে 1 বছরে 3বার। এই রেকারেন্ট ইউটিআই খুঁজতে গেলে অনেক কিছু কারণ আছে, সেগুলো সব কিছু ডিসকাশন করতে গেলে একদিন লেগে যাবে। তো আমরা করব, আমরা পরে অবশ্যই পেডিয়াট্রিক সার্জনের সাথে যোগাযোগ করা। কেন বারবার ইউরিনটা ইনফেকশন হচ্ছে, অনেক বাচ্চা ধরে রাখতে পারে না, তার 5 বছর হয়ে গেছে অথচ পেচ্ছাপ ধরে রাখতে পারছে না। আর একটা মোস্ট কমন প্রবলেম হচ্ছে ফাইমোসিস, যেটা হচ্ছে কি বাবা ঠাকুমা দিদিমা খুব চিন্তিত হয়ে পড়ে এই জিনিসটা দেখে। আপনি যেমন প্রথমে প্রশ্ন হলো কি দেখবো, তার মধ্যে এইটাও একটা, যেমন উপর থেকে বললাম হাইড্রোকেফালাস, টর্টিকোলিস, ব্র্যাঙ্কিয়াল ফিস্টুলা মানে রস বেরোচ্ছে, পেটের দিক থেকে এরকম বমি করছে, সবুজ বমি করছে, তারপর নিচে নামলে দুটো অন্ডকোষ আছে কিনা স্ক্রোটামের মধ্যে, পেনিসটার মুখের চামড়াটা সরানো যাচ্ছে কিনা, বা চামড়ার পেনিসের মুখে গ্ল্যান্সের মুখ থেকে পেচ্ছাপ হচ্ছে কিনা দেখতে হবে, পাটা কোনো বেঁকে আছে মানে ট্যালিপাস ইকুইনিভেরাস যেটা অনেক সময় থাকে, যেটা একদম জন্মের পরেই দেখা উচিত, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে 6 মাস ফিজিওথেরাপি করলে ঠিক হয়ে যায়, অপারেশনও লাগে না। তো এবং পিঠের স্পাইনে মেনিনগোমাইলোসিল আছে কিনা, এরকম বিভিন্ন, ঘাড়ের কাছে সিস্টিক হাইগ্রোমা মানে লিম্ফ্যাটিক সিস্ট আছে কিনা, রেকারেন্ট চেস্ট ইনফেকশন আগেই বলেছি, সেটা বিভিন্ন, আমি কয়েকটা ছবি পাঠিয়েছি যে লাংসের কোনো অংশটাকে বাদ দিতে হয়েছে আমায়, লাংসের মধ্যে হাইড্রাটিস সিস্ট ফুটবলের মতো ছিল, সেই বাঁদিকের লাংসের সেটা বাদ দেওয়া হয়েছে। একটা লাংসের 3টে লোব থাকে ডান দিকে, সেখানে একটা মাঝখানের লোবটাকে বাদ দিতে হয়েছে, মানে আমাদের থোরাসিক সার্জারিটাও করতে হয়। মানে এইগুলো রেসপিরেটরিটা একটা ইনফেকশনের কারণ হতে পারে। তাই যদি বারবার চেস্ট ইনফেকশন, ওই অ্যান্টিবায়োটিক কিছু অ্যালার্জি প্যারাসিটামল না খেয়ে উপযুক্ত ডাক্তার দেখানো, উনি যদি ঠিকমতোভাবে সেটা হচ্ছে যে ঠিক করতে না পারে, পেডিয়াট্রিক সার্জনে একবার পরামর্শ নেওয়া। আচ্ছা, ছেলেদের তো দেখা হলো এই জিনিসগুলো, কিন্তু বাচ্চা মেয়ে গার্ল চাইল্ডের ক্ষেত্রে আপনারা কি দেখেন বা কি দেখতে বলেন? ছেলে বা মেয়ের ক্ষেত্রে আলাদা কিছু নেই, তবে এই বাকি যে জিনিসগুলো দুজনের ক্ষেত্রেই হচ্ছে প্রযোজ্য। মেয়েদের ক্ষেত্রে দেখতে হয় জেনিটালিয়ার জিনিসটাই দেখতে হয় হচ্ছে গিয়ে আমাদের ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন বলে একটা টার্মিনোলজি আছে, যেখানে হচ্ছে গিয়ে অনেক সময় ক্লিটোরিস যেটা থাকে সেটা ছেলেদের মতো পেনিসের মতো বড় থাকে, কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া বলি, কিন্তু সে হচ্ছে গিয়ে মেয়ে, কিন্তু হচ্ছে তার ক্লিটোরিসটা বড়, তখন আমাদের সেটাকে ছোট করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পায়খানার দ্বার থেকে হচ্ছে না, জরায়ুর নিচ থেকে হচ্ছে, ভেস্টিবুলার ফিস্টুলা, এদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে
অ্যানোরেক্টাল ম্যালফরমেশনের একটা টাইপ, যে পায়খানার দ্বার নেই কিন্তু তার ভ্যাজাইনার নিচে পায়খানার দ্বার সরু মতো আছে, সেখান থেকে পায়খানা হচ্ছে। তো জেনিটালিয়াটাকে খেয়াল করতে হবে, এক যে ঠিকমতো আছে কিনা। অনেকের ক্ষেত্রে আমরা ক্লোয়াকা বলি, অ্যানোরেক্টাল ম্যালফরমেশন একটা টাইপ, যেখানে হচ্ছে গিয়ে ভ্যাজাইনা, ইউরেথ্রা এবং অ্যানাস তিনটে একসাথে একটা পাখির মতো। ক্লোয়াকা মানে পাখির থেকে এসছে, পাখিদের যেমন পায়খানাটা হয়, পেচ্ছাপ পায়খানা একসাথেই হয়, পুত করে যে পায়খানাটা করলো পাখিরা, সেটা কিন্তু পেচ্ছাপ পায়খানা একসাথেই হয়। এদের ক্ষেত্রেও সেই রকমই ক্লোয়াকা মানে ভ্যাজাইনা, ইউরেথ্রা এবং হচ্ছে অ্যানাস, তিনটে কমন চ্যানেলের মাধ্যমে একটা মুখ থাকবে ইনস্টেড অফ তিনটে আলাদা সেপারেট মুখ। মানে অ্যানাস একদিকে, নিচে ভ্যাজাইনা, উপরে ইউরেথ্রা, এই তিনটে না থেকে একটা মুখ, সেটা আছে কিনা দেখতে হবে, যে সিঙ্গেল মুখ আছে কিনা। একটা বাচ্চা জন্মানোর পরে এই যে আপনারা ওই ঠ্যাং তুলে পেছনে চাটি মারেন, তখন আপনারা চেক করে নেন না কেন? ঠ্যাং তুলে বলতে হচ্ছে পা তুলে, যেটা হচ্ছে হেড ডাউন লেগ আপ, মানে চিকেনের মতো ধরেন না? কিন্তু এখনকার দিনে এটা করার দরকার হয় না। এখন এটা করলে অনেক সময়, যেহেতু কোয়াগুলেশন প্রোফাইল খুব খারাপ থাকে নিউবর্নদের, তো ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হওয়ার চান্স থাকে। এটা মেইনলি একটা স্টিমুলাস দেওয়া হয়, ট্যাকটাইল স্টিমুলাস বলে, যেটা পিঠে করা হয়, ঘষা হয়, বা যে কোনো পেইনফুল স্টিমুলাস দেওয়া হয়। মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাকে কাঁদানো। তখন হচ্ছে কি বাচ্চাটাকে সারভাইভ করানোটা ইম্পর্টেন্ট। তখন তার কি আছে নেই দেখার সময় থাকে না। বাচ্চা জন্মের পর কাঁদছে না, কান্না মানে হচ্ছে তার লাংসটা এক্সপ্যান্ড করছে, কারণ জন্মের আগে লাংসে জল থাকে। যখনই জন্মগ্রহণ করলো ক্রাই করলো মানে হচ্ছে লাংসের জলটা চলে গেল, লাংসটায় অ্যালভিওগুলো ফুলে গেল। ঠিক আছে, সেই জন্য যতক্ষণ না হচ্ছে বাচ্চা কাঁদছে ততক্ষণ ডাক্তারবাবু কাঁদছে, যখন বাচ্চা কাঁদবে তখন ডাক্তারবাবু হাসবে। শুধু সেটার জন্যই কিন্তু ঝুলিয়ে করা হয়, কিন্তু বা এখনকার দিনে অত ঝুলিয়ে করা হয় না, সাইডভাবে ট্যাকটাইল স্টিমুলাস দিলে বা ওয়ার্ম স্টিমুলাস দিলে অনেক সময় হয়ে যায়, বা সাকশন করলে গলার কোনো, নাকে কোনো সিক্রেশন জমে আছে সেগুলো টেনে বের করে দিলেই হয়ে যায়। আর ডাক্তারবাবু, আমরা জানি যে বাচ্চারা সত্যি সত্যিই সর্বভূক, সব খেয়ে নিতে পারে, ব্যাটারি, কয়েন, লোহার টুকরো, বল বেয়ারিং, মানে বিভিন্ন জিনিসপত্র। ওনার তো একটা ভয়ঙ্কর ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আমার ছেলেরই হয়েছিল, আমার ছেলে খুব ছোট ছিল, তো তখন 3 বছর বয়স, তো তখন 2টো কয়েন খেয়ে ফেলেছিল। তো মানে থ্যাঙ্কস টু মানে ডাক্তারদেরই মানে ধন্যবাদ দেব। নিজেই ডাক্তার? হ্যাঁ, না আমি তো সেই সময় কিছু করিনি, ডক্টর তুষার ঘোষ, তুষার দাই বের করে দিয়েছিল। তো এরকম ঘটনা তো আপনারা সব সময় পান, যা পায় বাচ্চা ওই কুলের বিচি পড়ে আছে ডাকে ঢোকাচ্ছে, কুলের বিচি স্টিল ওকে, পেটে গাছ হবে, কিন্তু সব যা পাচ্ছে খাচ্ছে, টাকার গাছ হবে না, ভয়ঙ্কর। সবচেয়ে ডেঞ্জারাস কি? হ্যাঁ বলছি, তার আগে একটা পাইকাটা বলেননি, যেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম, বাচ্চাদের মাটি খায় শুধু। হ্যাঁ, ঠিক আছে, সেটা নিয়ে অতটা সমস্যা নেই, এমনকি চুল খায়, বেজর বলি আমরা, এবং হচ্ছে স্টমাকে গিয়ে আটকে থাকে, ইন্টেস্টাইন মানে অবস্ট্রাকশন হয়, বমি খুঁজে পাওয়া যায় না কেন হচ্ছে, কোনো ইনভেস্টিগেশন আসে না, আলটিমেটলি এন্ডোস্কোপি বা কোনো কিছুতে হয়। এটা ফ্রম আপনার কোশ্চেনের বাইরে থেকে দুটো জিনিস উল্লেখ করলাম। এবার খাওয়ার প্রসঙ্গে আসি। ফরেন বডি আমার নিজের পাবলিকেশন আছে, সেখানে হেন জিনিস নেই বাচ্চা খেয়েছে। ওপেন সেপ্টিপিন, পুরো ব্লেড, গোটা ব্লেড, ম্যাগনেট, লিথিয়াম ব্যাটারি, এলসিডি লাইট। সো আমাদের হচ্ছে গিয়ে দুটোতে খুব বেগ পেতে হয়েছিল। একটা এলসিডি লাইট, যেটা আনন্দবাজারে মোস্ট প্রবাবলি বেরিয়েছে, যেটা খুব মানে খুব আমাদের মানে কষ্টই করতে হয়েছে। লাকিলি বাচ্চা সারভাইভ করেছে। এটা ডিওডেনামে গিয়ে আটকে গিয়ে অ্যাওর্টার কাছে গিয়ে তার একটা নিডেল গিয়ে খোঁচা দিচ্ছিল, মানে ডিওডেনাম ফুটো করে। আর ম্যাগনেটটা হয়েছিল, ম্যাগনেটটাও ডিওডেনামে গিয়ে 1 মাস ধরে ম্যাগনেটটা আছে, উইদাউট এনি কমপ্লিকেশন, মানে বাচ্চা কোনো সমস্যা নেই, খাচ্ছে যাচ্ছে পায়খানা করছে। এবার আমরা সাধারণত যে কোনো ফরেন বডি, কয়েন হোক, ওপেন সেপ্টিপিন হোক, ম্যাগনেট হোক, লিথিয়াম ব্যাটারি হোক, লিথিয়াম ব্যাটারি এবং ম্যাগনেট, দিজ আর দ্য 2 মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট মে কজ পারফোরেশন, মানে গাটে ফুটো করতে পারে। তো এইগুলো বাকি যেগুলো বললাম, ইভেন ওপেন সেপ্টিপিনও পুরো বেরিয়ে গেছে ইনট্যাক্ট, এরমও হয়েছে। কোনো একটা দুটো কেসে আমাদের খুলতে হয়েছিল, পারফোরেশন করে আটকে ছিল। তো ম্যাগনেটটা হচ্ছে গিয়ে ডিওডেনামে আটকে ছিল, যাকে আমরা এন্ডোস্কোপি করে প্রথমে, যে এন্ডোস্কোপির মাধ্যমে যদি বের করা যায় গ্যাস্ট্রোএন্টারোলজি সাপোর্ট নিয়ে, উইদাউট মানে পেট না কেটে। তো গ্যাস্ট্রোএন্টারোলজি থেকেও সেটা করা যায়নি, ম্যাগনেট টেনে বারবার বের করা যায়নি, বা এলসিডি লাইটটাও করা যায়নি, যেটাও ডিওডেনামে ছিল। আলটিমেটলি আমি ওপেন করেছিলাম, এবং ওপেন করে সেটাকে হচ্ছে গিয়ে স্টমাক থেকে খুলে
আর ডিওডোনাম থেকে কোনো রকমে পাস করে, কারণ ডিওডোনাম খোলা খুব ডেঞ্জারাস, হ্যাঁ, ওখানে যদি লিক হয়, মানে খোলা তো সহজ, সেটা আটকে দেওয়ার পর হচ্ছে গিয়ে লিক হওয়ার চান্স আছে, মানে ওই সেলাই খুলে যাওয়ার চান্স থাকে। আর ডিওডোনামে যদি লিক হয় সেটা ডেডলি। সেই জন্য স্টমাক কম্প্যারেটিভলি ইজি, সেই জন্য স্টমাকে খুলে দুটোকে পুশ করে স্টমাকে নিয়ে এসে আমরা সেটাকে বের করি, এবং বাচ্চা একদম সুন্দরভাবে বাড়ি গেছে, কোনো অসুবিধা হয়নি। অ্যাঙ্কাইলোগ্লসিয়া, টাংটাই, আমরাও, আমাদের কাছেও আসে, আপনাদের কাছেও আসে। তো এই যে সার্জারিটা আপনারা করেন, আর এই যে রোগটা, তার জন্য সেই বাচ্চার কি কি অসুবিধা হয় একটু বলুন। আপনি খুব ভালো টার্মিনোলজি বললেন, যেটা হচ্ছে অনেকেই জানে না। টাংটাইটা হচ্ছে ভেরি কমন নেম। অ্যাঙ্কাইলোগ্লসিয়া এই কথাটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সাইন্টিফিক নেম। অ্যাঙ্কাইলোগ্লসিয়া মানে হচ্ছে গিয়ে, অ্যাঙ্কাইলোসিস মানে আটকে থাকা, ঠিক আছে। যেহেতু ফ্রেনুলাম মানে টাঙের নিচে একটা ফ্রেনুলাম থাকে, যেটা লোয়ার পার্ট অফ দ্য মানে টাঙের যে লোয়ার সারফেস, সেখানের সাথে একটা ফ্রেনুলাম আটকে থাকে, সেই টাংটাই, সেটাকেই টাংটাই বলা হয়। এবং হচ্ছে জিভটা কখনো দাঁত মানে অ্যালভিওলার মার্জিনে বাইরে বেরোতে পারে না। তাতে কি সমস্যা হয়? একটা সমস্যা, মেইন সমস্যা হচ্ছে ভোকাবুলেটারি সমস্যা। যে মানে কথাগুলো বলতে, যেমন টি, এন, মানে যাতে টাংটা গিয়ে উপরে হার্ট প্যালেটে লাগছে, সেই কথাগুলো বলতে হয়। আপনি নিজেও চেষ্টা করে দেখতে পারেন, টি বলুন, টাঙের টিপটা প্যালেটে লাগছে। যে বর্ণগুলোতে হচ্ছে গিয়ে প্যালেটে লাগবে, সেগুলোতে ডিফিকাল্টি হবে, তার ফলে স্পিচে ডিফিকাল্টি হবে। 1, 2 চিউইং বা যেগুলো সোয়ালিং করতে গেলে জিভের ভূমিকা, বা ওটাকে হচ্ছে গিয়ে ঠিকমতোভাবে হচ্ছে গিয়ে মুখের মধ্যে চিবানো, মিশ্রণ করা, সেই কাজটা টাং করতে পারবে না। কারণ টাং যেহেতু অ্যারেস্টেড প্রক্সিমালি, সেহেতু তার ফিডিং প্রবলেম হবে। কিছু খেলেও তো সেটা স্যালিভের মানে বেরিয়ে যেতে পারে মুখ থেকে। মানে তার মানে ফিডিং প্রবলেম এবং স্পিচ প্রবলেম, এই দুটো মেইন হচ্ছে প্রবলেম ইন টাংটাই। ডিগ্লুটেশন অবশ্যই, যেহেতু হচ্ছে খেয়ে গিলছে, যেহেতু জিভটা হচ্ছে পিছনে গিয়ে ঠেলে, সেহেতু ডিগ্লুটেশনও। তো এই টাংটাইয়ের অপারেশন কিভাবে করেন আপনারা? টাংটাই হচ্ছে আমাদের মানে অপারেশন বলতে কিছুই লাগে না, একটা বাইপোলার শুধু লাগে বা লেজার লাগে, যেটাতে আমরা ফেনুলামটাকে কিছুটা হচ্ছে পুড়িয়ে দিয়ে ছোট করে দেওয়া হয়, টেকিং কেয়ার অফ স্যালিভারি ডাক্টস, মানে যেহেতু দুদিকে সাবলিঙ্গুয়াল ডাক্ট, সাবম্যান্ডিবুলার ডাক্টগুলো আসে, সেইটাই যাতে কোনো আঘাত না লাগে সেটা কেয়ার করে উইদিন 5 মিনিটস এই অপারেশন হয়ে যায়। ইটস নট এ ভেরি বিগ ডিল। জিভটা ওপর দিকে তুলবেন, এখানে একটা লম্বা দেখতে পাবেন, হ্যাঁ, কেটে দিলেই জিভ ফ্রেনুলাম, ওটাই ফ্রেনুলাম। একটা জিনিস জিজ্ঞেস করি, যে আপনি পেডিয়াট্রিক সার্জন, বাচ্চাদের নিয়ে সবসময় সার্জারি করেন, মা বাবা এরা তো প্রচণ্ডভাবে চিন্তিত থাকে, ওদের তো প্রচুর প্রশ্ন থাকে, মানে সার্জারির আগে, সার্জারির পরে, বা সার্জারির আরও পরেও। তো আপনাকে যখন রাত বিরেতে ফোন করেন, তখন কি বিরক্ত হন, নাকি তাদের ফোনটা রিসিভ করেন? একদম না। আমি এটা বললে ভুল হবে যে সব ফোনই অ্যাটেন্ড করা সম্ভব হয়, সেই সময় অ্যাটেন্ড করা, বিশেষ করে হসপিটাল পেশেন্টের সবসময় সম্ভব হয় না, এবং আমরা সবসময় দিতেও চাই না নিজেদের ফোন নম্বর। হসপিটাল পেশেন্টের প্রচুর রাশ থাকে, কিন্তু তবুও হচ্ছে গিয়ে আমরা যতটা সম্ভব দেওয়ার, যেগুলো সিরিয়াস পেশেন্ট, যাদের সত্যি সত্যি হচ্ছে গিয়ে সাজেশন লাগবে, যেগুলো কমপ্লিকেটেড অপারেশন করেছি, তাদেরকে সব সময় আমি হচ্ছে সাথে রাখি। এই যে বললাম লাংসে একটা সিস্ট, তার 2019 সালে অপারেশন করেছিলাম, তার বাবা মা হ্যাপি খুবই, এবং তারা এখনও কমিউনিকেট করে, কোনো রকম ইসে নেই তাদের সাথে হচ্ছে গিয়ে লোকাবো, বা আমি তাদেরকে শুধু বলে দিই আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি আমার সময় মতো ঠিক আপনাকে ফোন করে নেব বা যোগাযোগ করে নেব। কোনো কিছুই 100% সাকসেসফুল হয় না পৃথিবীতে, কোনো সেক্টরে, কোনো ডোমেনেই হয় না। অপারেশনও 100% সাকসেসফুল হয় না। তো যখন কোনো একটা অপারেশন আনসাকসেসফুল এবং একটা বাচ্চা মারা যায়, হাউ ডু ইউ কমিউনিকেট উইথ দ্য প্যারেন্টস? এটা খুব কঠিন মানে প্রশ্ন এবং রেলিভেন্ট প্রশ্ন। আমার গুরু মানে বলছে আমার গাইড গুরু প্রফেসর মৃত্যুঞ্জয় মুখার্জি। তো স্যার একদিন একটা কথা বলেছিলেন যে ইফ ইউ ডু এভরিথিং রাইট, স্টিল দেয়ার উইল বি সাম কমপ্লিকেশনস অ্যাজ ইন টেক্সট বুক, তাহলে কমপ্লিকেশন চ্যাপ্টারটাই থাকতো না। বাট ইফ ইউ ডোন্ট ডু এভরিথিং রাইট, দ্য কমপ্লিকেশন রেট উইল হাই। মানে আমি প্রত্যেকটা কেসকে আমি অন্তত চেষ্টা করি, সে ছোট কেস বড় কেস বলে আমি আলাদা করি না। ছোট কেসটাকেও আমি প্রথম দিন করছি সেইভাবেই করি। আমি 100টা কেসের অত প্র্যাকটিসও করি না, আমি খুব লিমিটেড প্র্যাকটিস করি। যে কটা পেশেন্টকে করি সেগুলোকে যথাসম্ভব টাইম দিয়ে চেষ্টা করি, ঠিক আছে।
তো মানে কমপ্লিকেশনের ব্যাপারটা বললাম যে গলব্লাডার হোক, অ্যাপেন্ডিক্স হোক, সব কিছুর ক্ষেত্রে কিছু যদি আমি ঠিকঠাকভাবে করি তাহলেও কিছু কিছু অ্যাবসেস হলো বা হচ্ছে গলব্লাডার পিত্তনালীর ইনজুরি হলো, এগুলো কিন্তু হচ্ছে কি রিটেন কমপ্লিকেশনস। এবার আপনি যেটা এক্সট্রিম কমপ্লিকেশন বললেন, ডেথ, এর থেকে আনফর্চুনেট কিছু হয় না, এটাই ঠিক। এবং আমি সবসময় ভালো কথাগুলোই বলবো, এটাই ন্যাচারাল, কিন্তু খারাপ কথাগুলো বলাও আমার দায়িত্ব। কারণ আমরা ডাক্তার, আমরাও মানুষ, আমরা পুঁথিগত বিদ্যায় এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে এবং বড়দের কাছ থেকে যা শিখেছি সেটাই আমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিসের মাধ্যমে প্রতিস্থাপন করি। মৃত্যু জন্মটাও আমাদের নিয়ন্ত্রণে নেই, কোনো কোনো ক্ষেত্রে আইভিএফটাকে বলা হয় জন্মটা কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু মৃত্যুটা কিন্তু আমাদের পুরোপুরি হাতে নেই। শুধু এটা দেখতে হবে যে আমি আমার 100% দিয়েছি, বাবা মা তার 100% দিয়েছে, তারপরেও হচ্ছে তাকে কিছু করা গেল না, তখন সেটা হচ্ছে গিয়ে বলাটা খুবই কষ্টকর, কিন্তু বললেও সেটা পেশেন্ট পার্টি সবসময় হচ্ছে গিয়ে খুব ভালোভাবে নেয় না। এবং বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটাও বললাম যে ডাক্তার পেশেন্ট কমিউনিকেশন গ্যাপের জন্য অনেক সময় হয় যে তাকে হচ্ছে গিয়ে রোজ জানানো এইরকম পরিস্থিতি হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, তাকে যদি ওয়াকিবহাল করা হয়, একটা পেশেন্ট ওয়ার্ডে পড়ে আছে, তার আইসিইউ দরকার, তাকে যদি কষ্ট করে একটা আইসিইউর ব্যবস্থা করে দেওয়া যায়, অন্তত আইসিইউতে পরিষেবাটা পেল, তারপরেও হচ্ছে গিয়ে আনফর্চুনেটলি সে তাকে বাঁচানো গেল না, সেটা একটা মানুষ হিসাবে, ডাক্তার হিসাবে, তার বাবা মা হিসাবে যে কষ্টটা পায় তার অন্তত 50% তার ডাক্তারবাবুও পায়। এবং এটা বলা সব থেকে কঠিন। টিজারের পর একটা বাচ্চা জন্ম নিলে যতটা আনন্দ হয় বাবা মাকে দিয়ে, ছেলে হোক মেয়ে হোক, গিয়ে বলতে, একটা বাচ্চা যখন মারা যায় সেটা তার থেকে কঠিন কাজ একটা ডাক্তারি প্রফেশনের ক্ষেত্রে হতে পারে না। আচ্ছা, যেরকম স্যাড পার্টটা শুনলাম আমরা, কিন্তু এরকমও তো অনেক সার্জারি হয় যে করার পরে বাবা মার মুখে হাসি ফোটে। তার মধ্যে এই ক্লেফ লিপ, ক্লেফ প্যালেট, এই যখন রিপেয়ার করে দেন, যখন বাবা মা দেখে যে তার ছেলে বা মেয়ে দেখতে বেশ সুন্দরী হয়ে গেছে, তখন কিরম লাগে? আমি আগেও একবার বললাম যে আমাদের পেডিয়াট্রিক সার্জারি শুধু একটা ডোমেন নিয়ে না, মানে এটা কসমেটিক সার্জারির মধ্যেই একটা পার্ট। একটা ক্লেফ লিপ হচ্ছে গিয়ে সোশ্যাল স্টিগমা, আগে অনেক কিছু বলা হতো, আগে পাপ করলে এরকম হয়, পুনর্জন্মে এরকম হয়। তো সেটাকে যদি ঠিক করা যায়, একটা বাচ্চা মুক্তভাবে হাসতে পারছে, এর থেকে আনন্দের কিছু নেই, সেটা আমরা করি। বাবা মার একটা রিয়েলি কনসার্ন, তবে একটা বয়স আছে, নির্দিষ্ট বয়স 3 মাস থেকে 6 মাসের মধ্যে ক্লেফ লিপ যদি থাকে তাহলে করতে হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট, তাই না? যদি মেয়েদের ক্ষেত্রে যদি না করা হয় তার বিয়ের ক্ষেত্রেও সমস্যা হতে পারে ইন ফিউচার, ছেলেদের ক্ষেত্রেও একই হতে পারে। ক্লেফ প্যালেটটা অতটা কসমেটিক ব্যাপার না, কিন্তু প্যালেটটা ইজ ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে গিয়ে তাকে খাওয়ানোটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমরা যখন কোনো চুষে খাই বা কোনো কিছু দিয়ে খাই, তখন যে নেগেটিভ প্রেশারটা ক্রিয়েট হয়, তার ফলে খাবারটা যায়। এবার যাদের ক্লেফ প্যালেট থাকছে তাদের খোলা থাকছে, নাক এবং মুখ খোলা থাকছে, তার মানে নেগেটিভ প্রেশারটা ক্রিয়েট হচ্ছে না, তাদের স্পুন দিয়ে পিছনে খাওয়াতে হয় কিছুদিন, যতদিন না রিপেয়ার হচ্ছে। এই অপারেশনটা হচ্ছে 10 মাসের পরে করতে হয়। তো এই অপারেশনগুলো করলে হয়তো আমরা হাতি করে, মানে অনেক বড় কিছু করছি না, কিন্তু বাবা মার মুখে একটা হাসি ফোটাতে পারছে। ভবিষ্যতে ওই ছোট বাচ্চাটাই যখন বড় হয়ে হচ্ছে কোনো গিফট নিয়ে এসে বলছে, ডাক্তারবাবু আমরা দেখুন কত ভালো আছি, সেইটাই আমাদের রিওয়ার্ড। পয়সাটা হচ্ছে গিয়ে আমাদের মানে আমার ক্ষেত্রে অন্তত বলতে পারি সেকেন্ডারি একদম। মানে আমার কাছে স্যাটিসফ্যাকশান হচ্ছে যদি রোগীকে খুশি করতে পারি, রোগী যদি আনন্দিত হয় এবং তাকে যদি মার কোলে ফিরিয়ে দেওয়া যায়, এবং সেই জন্যই এখানে আসা। যেগুলো ভগবান তৈরি করে দেয়নি সেগুলোও হচ্ছে কি আমরা চেষ্টা করছি কিছুটা, পুরোটা না হলেও তাকে নর্মালাইজ করার। সেই যে স্যাটিসফ্যাকশান আমার মনে হয় অন্য কোনো প্রফেশনে, ডাক্তারি প্রফেশনে বলছি, বিশেষ করে পেডিয়াট্রিক সার্জারি বাদে অন্য প্রফেশনে এরকমভাবে ফিরিয়ে দেওয়াটা সম্ভব নয়। যেমন হচ্ছে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, পায়খানার দাড়ি তৈরি হয়নি, পেচ্ছাপের রাস্তা যেখানে হচ্ছে গিয়ে পেচ্ছাপ করতেই পারছে না ঠিকমতো, এইরকম। এমনকি ব্লাডার খোলা থাকে, এক্সট্রপি বলি আমাদের, পেচ্ছাপ পেটের থেকে হচ্ছে, আরও অনেক আছে এরকম। তাদেরকে হাসি মুখে যখন বাবা মার কাছে ফেরানো যায়, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন হয় না। সেটা 5,000 হোক 50,000 হোক, টাকা দিয়ে করলে হয় না। যারা ডাক্তারি প্রফেশনটাকে নোবেল হিসাবে নেবে তারা স্যাটিসফ্যাকশান এর মধ্যেই পাবে। যারা ডাক্তারি প্রফেশনটাকে মানে প্রফেশন পেশাগতভাবেই শুধু নেবে, তাদেরকে হয়তো এটার সাথে হচ্ছে টাকাটাও ব্যাপারটা মানে অ্যাড অন হবে।
ঠিক, একটা প্যাশন থাকতে হবে। প্যাশন থাকতে হবে। এমনি কোনো বাচ্চা বুঝতেই পারছেন যে আমার মতো বড় হয়ে উল্টো পাল্টা বাজে বকবে, তো তার আপনার স্টেপল করে আটকে দিতে পারেন না, টাংটাই রিভার্স মানে। না, এই পৃথিবীতে আপনার মতো লোকের খুব দরকার। না না, খুব একটা দরকার বলছি মানে সিরিয়াসনেস হচ্ছে কি এমনিতেই হচ্ছে কি এখন হচ্ছে যা সোশিও মানে সব দিকে সমাজের অবস্থা, এবং হেট্রেড, হাসিটা মানুষ ভুলে গেছে। হ্যাঁ, তো এইরকম আপনি যেমন বা আপনিও এই প্রোগ্রাম শুধু না, এই ইনজেকশন পডকাস্ট শুধু নয়, আপনারা দুজন মিলে এবং অর্ণববাবুর প্রচেষ্টায়, বরুণবাবুর প্রচেষ্টায় যে আপনারা যে প্রোগ্রামটা করছে, হ্যাটস অফ। কারণ আপনারা এটাতে মানে সাধারণ মানুষকে যে মেসেজগুলো দিচ্ছেন, এত সুন্দর হাস্য মানে মানে হাসির মাধ্যমে সিরিয়াস মেসেজগুলো দিচ্ছেন এবং হাসছে এবং জিনিসটাকে উপলব্ধি করছে। আমি এর আগে নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষে এরকম কোনো প্রোগ্রাম দেখিনি রিয়েলি। না না, থ্যাংক ইউ, এবং আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এত সহজে মানুষকে অ্যাওয়্যার করছেন। কারণ জেনারেলি কি হয় যে আমরা খুব শক্ত শক্ত টার্ম শুনি যখন আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলতে যাই, সেখানে একটা মেজর কমিউনিকেশন গ্যাপ হয় ডক্টর এবং পেশেন্টের রিলেশনশিপে। তো আমার মনে হয় সেই কমিউনিকেশন গ্যাপটাকে আমরা অনেকটা দূর করতে পারছি, যেহেতু আপনারা সহজে এসে বলছেন। এই প্রসঙ্গেই বলছি, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেক পেশেন্টই ডাক্তারবাবুর সাথে কথা বলতে ভয় পায়, মানে বলতে যাব এইটা বললে স্যার বকবেন না তো। আমি চেষ্টা করি বা আমরা অনেকেই চেষ্টা করি যে কাউন্সিলিংটা প্রপারলি, মানে কি হয়েছে, আমরা কি করব, এর কি কমপ্লিকেশান হতে পারে, এটা জানানো শুধু না, লিখিত এবং হচ্ছে এখনকার যুগে মেডিকেল লিগ্যাল যুগে ভিডিও অডিও রেকর্ডিং করে নেওয়া, কনসেন্টটা পরিষ্কারভাবে হচ্ছে যাতে ফেয়ার থাকে, ফেয়ার এরাম যে আমি এটা করব। যেমন একটা আমি বলছি কিডনির টিউমার, ঠিক আছে, কিডনি বাঁচানো যায় কোনো কোনো ক্ষেত্রে, এই উইন্স টিউমার বা মোস্ট কমন টিউমার বাচ্চাদের, তো সেটা সম্বন্ধে তারা কিছুই জানে না। বা গল ব্লাডার স্টোনে বড়দেরও পর্যন্ত এরকম মিথ আছে যে আপনি পাথরটা বাদ দেন দিয়ে গল ব্লাডারটাকে বাদ দেবেন, তাই তো এরপরে ভবিষ্যতে আমাদের সমস্যা হবে। তাহলে আমি তখন কিডনির তুলনা এবং গল ব্লাডারের তুলনা বা অ্যাপেন্ডিক্সের তুলনা দিয়ে তাদের বোঝাই যে গল ব্লাডারে একবার পাথর হবে সেটা রেকারেন্ট, বারংবার পাথর হবে, বারংবার এই সমস্যা হবে। এবং গল ব্লাডার কিছুটা পিত্ত আমাদের মানে ঘন করে, তাছাড়া খুব বেশি ফাংশন নেই, আসল পিত্ত লিভার থেকেই আসে। তো এইটাকে বাদ দিলে আপনার শারীরিক কোনো সমস্যা হবে না, যদি না অন্য কোনো সমস্যা থাকে যে পিত্তনালীতেও সমস্যা আছে। তো সেইভাবে যদি পেশেন্টকে যদি বোঝানো ঠিক মতো যায়, আমরা বলে দিলাম এই ল্যাপকলি করতে হবে, কিন্তু হয়তো সে বুঝলো না কি ল্যাপকলি, মানে স্টোনটা বার করবে না পিত্তথলি, পরে গলব্লাডার বাদ হওয়ার পর সে জানলো তার পিত্তথলি বাদ হয়ে গেছে, এরকমও হয়েছে। তো প্রপারলি পেশেন্ট পার্টিকে যদি হচ্ছে কাউন্সিলিং করা যায়, তাহলে কিন্তু অনেক কিছু সমস্যা আপনি যে বললেন না, মেডিকেল নেগলিজেন্স বা ডাক্তার পেশেন্ট রিলেশনশিপ খারাপ হচ্ছে, সেটা অনেকটা অ্যাভয়েড করা যায়। তাই পেশেন্টের সাথে কমিউনিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে প্রি ইনজেকশন পডকাস্ট যখন আমি একটা ডাক্তারবাবুর সাথে কথা বলতে যেতাম না, তো ডাক্তারবাবু যেই ভাষায় কথা বলতেন, অর্থাৎ এমন এমন টার্ম ব্যবহার করতেন কিছু ক্ষেত্রে, আমার মাথার উপর দিয়ে যেত, আমি হাঁ করে তাকিয়ে থাকতাম, মানে ডাক্তারবাবু একটুখানি সহজে বলুন। তো আমার মনে হয় এক্ষেত্রে আমরা এই ইনজেকশন পডকাস্টে আমরা প্রচুর টার্মের ব্যাপারেও আপনাদেরকে অ্যাওয়্যার করতে চেষ্টা করেছি, অর্থাৎ ডাক্তারবাবুদের ভোকাবুলারিটাও আমরা অনেকটা আপনাদেরকে এডুকেট করতে চেষ্টা করেছি, যে মানে আপনি কিছুটা ওই ল্যাঙ্গুয়েজটাও বুঝতে পারবেন আমাদের এই গোটা সিরিজটা দেখলে। আমাদের তো অনেকগুলো এপিসোড হয়ে গেল, সো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদেরকে এতটা এডুকেট করার জন্য বাচ্চাদের ব্যাপারে, কারণ বাচ্চারা তো বলতে পারে না। বলা ভালো যে এখানে বাবা মায়েরা যারা সবে বাবা মা হয়েছেন তারা অনেকটা এডুকেটেড হলেন, কারণ অ্যাকচুয়ালি বাচ্চা কীরকম দিকে যাবে বা সুস্থ থাকবে বা তার কী ট্রিটমেন্ট হবে, সেটা এডুকেটেড হওয়া উচিত বাবা মায়েদেরই। এবং আর কেউ তো মায়ের পেট থেকে বাবা মা হয়ে জন্মায় না, সবাই বাচ্চা হয়েই জন্মায়, পরে বাবা মা হয়। সো এটা বড় সার্কেল। সো থ্যাংক ইউ সো মাচ। আরও আপনাদের কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা পর্ব নিয়ে আসি, তো সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানান। আর আমাদের এই এপিসোডটা প্লিজ বহু জায়গায় ছড়িয়ে দিন। আর ওই যে একটু বলো, আরে সাবস্ক্রাইব করতে, ওই সাবস্ক্রাইব একটু করে দেবেন। সাবস্ক্রাইব না করলে সায়ন ভীষণ দুঃখ পায়, আমিও দুঃখ পাই। তার সাথে ঘন্টা বাজাবেন, সমস্ত নোটিফিকেশন গুলো আমাদের অন্য পর্ব আসলে বা অন্য কোনো শর্টস এলে সেইগুলোর ব্যাপারে সমস্ত বিষয়ে আপনারা নোটিফাইড থাকেন। তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন
তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।